এই দুইটার ল্যাবে আমাদের এত ভুল হয়, অনলাইনে আমরা কিভাবে শিখবো সেজন্যই চিন্তিত। সবকিছুই তো আর অনলাইনে হয় না, যতটুকু যে কথা বলতেছেন না অন্যদিকে কথা বলতেছেন মিউট করে রাখেন। ল্যাব ছাড়া এক্সপেরিমেন্ট করা কোনো মতেই সম্ভব না। ল্যাবে করে অনেকে টাইট্রেশন বারবার করে একই কথা বলে দিব যে এইভাবে করবেন এইভাবে করবেন, দেখাই দিব ভুল করতেছে সেটা দেখো, আবার এক্সামে যে অন্যরা আরেকজন একটা দেখতে যাবে কনফিউজ যাবে, কনফিউজ হয়ে ভুল করবে। তাই 145 আর কিছুজন আসুক তারপরে শুরু করবো, তাড়াতাড়ি শুরু করতে হবে আজকে, একটু লেন্দি তো। লেন্দি দ্রুত শেষ করলে করানো যায়, কিন্তু আমি একটু টাইম নিয়ে পড়াইতে পছন্দ করি। অনেকের একটু এটা পছন্দ করে না যে ক্লাসে তো লেন্দি হচ্ছে এখানে, কিন্তু টাইম নিয়ে পড়াবো, যতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন থাকবে আনসার করার ট্রাই করবো। এরপরও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বা কেউ কোনো বুঝতে পারতেছেন না, যে এক্সপেরিমেন্ট গুলো ফাইনালে থাকবে এগুলো আবারও মানে একটু টাস্ক দেওয়া হবে, তারপরে জব করানো হবে। মানে ক্লাসে লেকচার হবে তারপরে জব করানো হবে, কিন্তু তারপরে ওইখানে দেখেন এখানে যতটুকু বলবো সব তো আর বলার সুযোগ হবে না, কারণ এখানে প্রায় 1 hour and 40 minutes মতো লাগবে। জব করানোর দিন তো অত টাইম পাওয়া যাবে না, যেহেতু অনেক গ্রুপ। আমাদের ল্যাবের প্রেশার অনেক বেশি, ল্যাব মাত্র একটা, এখানে ভেট আছে, ফিশারিজ আছে, এগ্রিকালচারের 1-2 আছে, 2-1 আছে, তারপরে আপনাদের 1-2 পরীক্ষা বাকি, সব মিলায় এক ল্যাবের উপর ওপেন হইলে, ভার্সিটি ওপেন হইলে যে আমাদের উপর কি প্রেশার যাবে সেটাই। তারপরেও তাড়াতাড়ি ওপেন হোক এটাই চাই। আর দেওয়া লাগবে না, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া লাগবে না, আমি ওই অ্যাটেন্ডেন্স নেই না, থাকতে পারবে না তারা তো অনলাইনে অ্যাটেন্ডেন্স নিয়ে আর কি হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। স্যার আমাদের কি 1-2 এর সিলেবাস কমানোর কি কোনো প্রকার মানে সম্ভাবনা আছে? এখন তো এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এই কারণে বলতে পারি না। 1-2 মানে যেটা এক্সাম স্টপ হয়ে আছে ওইটা? জি স্যার। মনে হয় না কমাবে, কারণ ওটা তো এক্সাম তো শুরু হইতেই গেছিল, তারপরেও যদি আপনারা রিকোয়েস্ট করেন সে ব্যাপার অন্য, কারণ আমাদের তো আর কোশ্চেনে অনেক আগে করে না, কোশ্চেন জাস্ট এক্সামের আগের দিন বা তার আগের দিন করে রাখে সবাই, কারণ এক্সাম মানে কোশ্চেন আগে করে না, এটা একটা সুবিধা আছে, অনেক সুবিধা আছে। জি স্যার। সেক্ষেত্রে যদি আপনারা অনুরোধ করেন রেসপেক্টিভ যে টিচার, কোর্স টিচার তারা যদি রাখে সেক্ষেত্রে। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? যেহেতু এটা একটু বড়, আমরা প্রথম থেকে শুরু করে দেই। সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন তো না? কারো কোনো সমস্যা হলে বলেন শুনতে। ভিডিও অফ করে দিলাম। আমরা আজকে পড়বো এস্টিমেশন অফ গ্লুকোজ বাই ফেইলিং মেথড। এই এক্সপেরিমেন্টটা ফাইনাল এক্সামে সাধারণত থাকে একটা টাইট্রেশন, খুবই সহজ একটা টাইট্রেশন যখন করানো হয়। আর আজকের ক্লাসে আমি যতগুলো কথা বলবো সবাই পেন পেপার নিয়ে একটু রেডি হন, সবাই হাতের কাছে পেন পেপার রাখেন। স্লাইডে অনেক কিছুই থাকবে, মানে বোঝানোর জন্য আমি অনেক কিছুই রাখছি, কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলো হয়তো দিব না, বা দিলেও সবগুলো পড়তে হবে না।
কোনগুলো পড়তে হবে সেগুলো একটু অন্তত মার্ক করে রেখেন, নাহলে সব পড়তে হবে। সব পড়ে অনেক মানে মাথা এলোমেলো হয়ে যেতে পারে। বোঝানোর জন্য অনেক কিছুই রেখে দিয়েছি, কিন্তু এত সবকিছু রাখবে না, সবাই পেন আর পেপার রাখেন কাছে। আর এটা যেহেতু জব হিসাবে থাকবে, সেহেতু যখন প্রসিডিউরটা বলবো কিভাবে করতে, প্রসিডিউর তো এক্সামে থাকবে না, কিন্তু কাজ তো করা লাগবে। এই কারণে এটা একটু ভালোভাবে মনে রাখেন। আমরা এই ফেলিং সলিউশনের কিছু টার্মিনোলজি দেখবো আর কি। এখানে এই এক্সপেরিমেন্টটা করতে গেলে কিছু কিছু ওয়ার্ড আসবে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। তারপরে এই ফেলিং মেথডের যে প্রিন্সিপাল সেটা আমরা দেখব, এখানে কি কি রিয়েজেন্ট লাগে সেটা দেখব, প্রসিডিউরটা দেখব, আবার ডাটা কিভাবে ডাটা নিতে হবে এবং তাকে ক্যালকুলেশন করতে হবে সেটা দেখবো। আর অনেকগুলো হোয়াই, কেন এটা হয়, কেন এটা করা হয় না, এইগুলোর আনসার আমরা বের করার চেষ্টা করব। এটা হলো আজকের মানে স্টাডি আউটলাইন। এখন কার্বোহাইড্রেট, সর্বপ্রথম চলে আসবে কার্বোহাইড্রেট। আমরা সবাই জানি কার্বোহাইড্রেটটা কি, জাস্ট এটা টাচ দিয়ে দেবো, যেহেতু কার্বোহাইড্রেট এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কথা বলতে না করছি, মিউট করে রাখি। স্যার সবাইকে অল মিউট করে দেন, তাহলে আর সমস্যা হবে না। না, এটা দিলে হয় যে কোশ্চেন করার সময় ঝামেলা হয়, যে আবার বারবার আমরা যারা কোশ্চেন করবো তারা আনমিউট করে বলে আবার মিউট করে ফেলবো, স্বাভাবিক। না, সেটাই তো বলছি যে কোশ্চেন করার সময় আমি যদি অল মিউট করে দিই, তখন হচ্ছে কোশ্চেন করার সময় আবার ওই বারবার আমাকে মিউট করতে হবে, ঠিক আছে? তখন এটা একটা ঝামেলা, কিন্তু এটা তো তার রেসপন্সিবিলিটি যে এখানে অনেকেই আছে এর ভিতরে। আমিও তো জানি, আমি তো মানে বাসায় ক্লাস করা বা ক্লাস নেওয়া তো অনেক টাফ ব্যাপার হয়। তো এই কারণে তো সবাইকে বলি যে ভিডিও অফ করে রাখেন। তো ভিডিও অফ করে রাখলে সবারই সুবিধা। যখন আমি স্লাইড শেয়ার করতেছি তখন তো আমি নিজেও ভিডিও অফ করে রাখছি, কারণ এর ফলে আমাদের যে ট্রেনিং নিয়েছিল ইউজিসি থেকে, সেখান থেকে বলা হয়েছে যে ভিডিও অফ করে রাখবেন, তাহলে সবারই মানে যারা বাইরে আছে তাদের সিগন্যাল অসুবিধা থাকলে তারা ভালোভাবে দেখতে পাবে এবং পার সেকেন্ডে মাত্র 15 কেবি যাবে। কিন্তু আমি যদি স্লাইড শেয়ার করতেছি, সাথে যদি ভিডিওটাও অন করে রাখতেছি, সেক্ষেত্রে পার সেকেন্ডে 4 এমবি যাচ্ছে। আমার তো বিনা কারণে যখন স্লাইড শেয়ার করতেছি তখন তো আমার ভিডিও দেখার কারোর দরকার নেই, বা কারোর ভিডিও তো দেখার দরকার নাই এখানে। যাই হোক, আমরা কার্বোহাইড্রেটটা অনেকেই পড়াইছে, জাস্ট আমরা একটু টাচ দিয়ে যাব। এবং এটা হচ্ছে ভাইবার জন্য। ভাইবার জন্য এখানে অনেক কিছুই থাকবে, আমি বলে দেবো যে শুধু ভাইবার জন্য পড়বেন, কোনোটা বলে দেবো যে শুধু এক্সামের জন্য পড়বেন। এগুলো একটু মার্ক করে রাখেন, নাহলে পরবর্তীতে সব দেখা যাচ্ছে এক্সামের দিন পড়ে আসতে গেলে বা এমনি পড়ে আসতে গেলে অনেক টাফ ব্যাপার। ভাইবার জন্য একরকম পড়া, আবার এক্সামে লেখার জন্য আরেক রকম পড়া। কার্বোহাইড্রেটের অনেক ডেফিনেশন আছে, সেখান থেকে আমি জাস্ট দুইটা ডেফিনেশন নিয়েছি যেটা এখন চলে। এটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটোন, যা সাধারণত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। আবার একে হাইড্রেটস অফ কার্বনও বলা হয়, কারণ কি CH2 এই একটা ইকুয়েশন দ্বারা একে যে ফর্মুলা তাকে প্রকাশ করা হয়, যার ফলে H2O এটাকে পানি, পানির একটা সংকেত না, এবং এন সংখ্যক পানি, CnH2O হোল এন, তো এই দিয়ে প্রকাশ করা হয়, যার ফলে এন সংখ্যক হাইড্রেট, সেখান থেকে আসছে হাইড্রেট অফ কার্বন। আবার এখন মানে সবচেয়ে বেশি যে ডেফিনিশনটা চলে, কার্বোহাইড্রেট আর পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটোন। পলিহাইড্রক্সি অ্যালডিহাইডও হতে পারে, আবার কিটোনও হতে পারে, অথবা তাদের ডেরিভেটিভ, মানে তাদের থেকে যে সমস্ত পাওয়া যায়। এবং পলিমার, মানে যে সমস্ত পলিমার, সেই সমস্ত পলিমার যাদেরকে হাইড্রোলাইসিস করলে এই যে অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন এগুলো পাওয়া যাবে। তাহলে কার্বোহাইড্রেট এক কথায় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং কিটোন, এবং এদের থেকে যা পাওয়া যায় বা কোনো কিছুকে হাইড্রোলাইসিস করলে যদি এই পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন পাওয়া যায়, তবে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট হিসেবে ডিনোট করে থাকি। এটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে বা কারো কোনো কোশ্চেন আছে বলেন?
ওকে, সামনে গেলাম। এরপরে আমরা দেখছি যে গ্লুকোজের অ্যামাউন্টটা এস্টিমেশন করব আমরা, সেহেতু গ্লুকোজ সম্পর্কে আমরা দেখব। গ্লুকোজকে ডেক্সট্রোজ, ডি গ্লুকোজ, ব্লাড সুগার, গ্রেপ সুগার এগুলো নামে বলা হয়। আর গ্লুকোজ একটা সিম্পল সুগার যার মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H12O6, এবং এই সবচাইতে বেশি যে মনোস্যাকারাইড গুলো পাওয়া যায় তার ভিতরে গ্লুকোজ অন্যতম। গ্লুকোজ আমাদের শরীরে ব্লাডে পাওয়া যায় অথবা টিস্যুতে স্টোর হিসাবে থাকে। এছাড়া সেল এদেরকে এনার্জি সোর্স হিসাবে গ্রহণ করে, ইউজ করে, এবং যে মেটাবলিক যে সমস্ত ইন্টারমিডিয়েটস আছে সেই সব কাজে ব্যবহার করে। আমাদের এই যে আমরা যে সমস্ত, যেহেতু উদ্ভিদ নিয়ে বেশি আলোচনা করি, ফটোসিনথেসিসের যে মেইন প্রোডাক্ট সেটা হচ্ছে গ্লুকোজ। আবার সেলুলার যে রেসপিরেশন হয় সেটাও গ্লুকোজের দেয়। অনেক সময় এইগুলো ভাই ভাইতে জিজ্ঞাসা করে কার্বোহাইড্রেট কি, যখন কার্বোহাইড্রেট বলতে পারে না, যেহেতু গ্লুকোজ এস্টিমেশন হয়েছে কার্বোহাইড্রেট তো অবশ্যই চলে আসবে। আর যদি আমাদের স্যাররা এক্সটার্নাল থাকে তখন তো যে পার্টটা পড়াইছেন তিনি সেই পার্ট থেকে বেশি বেশি কোশ্চেন করেন। কার্বোহাইড্রেটটা জানতে হবে, তারপরে গ্লুকোজটা জানতে হবে, গ্লুকোজ আমাদের দেহে কি কাজ করে, উদ্ভিদের কি কাজ করে, কিন্তু অনেক সংক্ষেপে আছে, বা গ্লুকোজের অন্য দু একটা নাম এগুলো কিন্তু জিজ্ঞাসা করে থাকে। এখন এই গ্লুকোজ সম্পর্কে কি, মানে এখানে যেটা বললাম এত অনেক গ্লুকোজ সম্পর্কে জানার শেষ নাই। এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। অন্তত এইটুকু করে জেনে আসবেন, তাহলে যদি কোনো কোশ্চেন পড়ে স্যাররা তাকে অন্তত বলতে পারেন। এরপরে আমরা কি দেখছি যে ফেইলিং মেথড দিয়ে আমরা এটা করব। তাহলে ফেইলিং মেথডের জন্য আমাদের ফেইলিং সলিউশন লাগবে। ফেইলিং সলিউশন বা ফেইলিং টেস্ট হচ্ছে একটা টেস্ট যার মাধ্যমে রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারকে আলাদা করা হয়। আবার এই টেস্ট দ্বারাই কিটো ফাংশনাল গ্রুপ যে কার্বোহাইড্রেট আছে এবং ওয়াটার সলিউবল যে সমস্ত কার্বোহাইড্রেট আছে এই দুইটার ভিতরে ডিস্টিংগুইশ বা পার্থক্য করা হয় আর কি। আর এরপরে এই যে এই টেস্টটা আবিষ্কার করছে কে, এটা এক্সামে আমি কখনোই দিব না, তবে যে সমস্ত এক্সটার্নাল আসেন তারা জিজ্ঞাসা করেন যে কে আবিষ্কার করছে। হারমান ভন ফেইলিং নামে একজন সায়েন্টিস্ট, এবং এটাও জিজ্ঞাসা করে যে কত সালে। এটা আসলে একটা মানে কেমন সিলি কোশ্চেন, আমি জানি না যে কত সালে আবিষ্কার করছে, এটাও আমাদের মনে রাখতে হবে। 1849 মানে 1849 সালে। সম্পূর্ণ নাম মনে না থাকলে অন্তত ভন ফেইলিং এইটুকু মনে রাখবেন। হারমান ভন ফেইলিং নামক একজন কেমিস্ট, জার্মান কেমিস্ট, তিনি 1849-এ এই ফেইলিং সলিউশনটা ডেভেলপ করেন। এই টেস্টটা কি কাজে ব্যবহার করা হয়? রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারের ভিতরে পার্থক্য করার জন্য। তাছাড়াও যে কিটোন ফাংশনাল গ্রুপ যে সমস্ত কার্বোহাইড্রেটের এবং ওয়াটার সলিউবল যে সমস্ত কার্বোহাইড্রেট, এই দুই ধরনের কার্বোহাইড্রেটের ভিতরে পার্থক্য করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে কি কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার একটু আগের স্লাইডটা দেখাইলে ভালো হতো। আগের স্লাইড গ্লুকোজ। গ্লুকোজ সম্পর্কে জানার কোনো শেষ নাই, কিন্তু আসলে আমি দিয়েছি এমন যাতে এক্সটার্নাল জিজ্ঞাসা করলে অন্তত কিছু বলতে পারেন। এর ফাংশনটাও দিয়ে দিয়েছি, কি নাম সেটা দিয়েছি, ডেফিনেশনটা দিয়েছি। এবার বলেন এখানে কি করছেন। না স্যার মানে দেখে নিলাম, এটা প্রথমে দেখি নাই তো। ভাই একজনের জন্য যদি এইভাবে তাহলে প্রথমে দেখান তো হয়তো এটা তো করা ঠিক নাই, আমি তো দিয়ে দিব এটা। সরি স্যার। এটা নিয়ে নেই, ঠিক আছে। এমনি কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন, কিন্তু এইভাবে করলে আরেকজন দেখা যাচ্ছে একটু পরে জয়েন করবে, সে যদি বলে অন্য সবাই ডিস্টার্ব ফিল করবে, ঠিক আছে। জি স্যার। প্রয়োজনে আমার সঙ্গে আমাকে মেইল করবেন, আমি সে দিয়ে দিব। আর সিআরদের তো আমি দিয়ে দিব এই সপ্তাহের ভিতরেই। এই যে 3টা পিপিটি এটা দিব, 3টা শিট এগুলো দিয়ে দিব, আপনাদের সবাইকে সাপ্লাই করবে। সিআররা সবাই আছে তো? জি স্যার। ওকে, আপনারা কেউ একজন আমাকে মেইল
ওই গ্রুপে সবার মেইলটা দিয়ে দিন, মেইল আইডিটা টাইপ করে দিয়ে দিন, আমি দিয়ে দেবো 2-1 দিনের ভিতরে। এরপরে আসবে রিডিউসিং সুগারটা কি, রিডিউসিং সুগার কি এটা জিজ্ঞাসা করে। রিডিউসিং সুগার হচ্ছে দ্যাট টাইপ অফ সুগার যার রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করার ক্যাপাবিলিটি আছে, এবং রিডিউসিং সুগার কোন সুগারটা তখন রিডিউসিং সুগার হিসেবে কাজ করতে পারবে যখন তার কোনো ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকবে অথবা ফ্রি কিটোন গ্রুপ থাকবে। এই কারণে বলা হয়েছে রিডিউসিং সুগার ইজ দ্য সুগার দ্যাট ইজ ক্যাপেবল অফ অ্যাক্টিং as a reducing agent because it has a free aldehyde group or a free ketone group। হুবহু যে ডেফিনেশন এটা বলতে হবে সেটা না, এটা অন্য অনেকভাবে বলা যায় যে ফ্রি অ্যালডিহাইড এবং ফ্রি কিটোন গ্রুপ থাকার কারণে যেসব সুগারগুলো রিডিউসিং সুগার হিসেবে কাজ করে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, তাদেরকে রিডিউসিং সুগার বলা হয়। রিডিউসিং সুগার হিসেবে আমরা সাধারণত দেখি ওয়াল মনোস্যাকারাইডস আর রিডিউসিং সুগার, কারণ তাদের হয় ফ্রি অ্যালডিহাইড গ্রুপ আছে অথবা ফ্রি যে কিটোন গ্রুপ থাকে। আর এই যে মনোস্যাকারাইড এর ভিতরে উদাহরণ হিসেবে বলতে হলে যে গ্যালাক্টোজ, গ্লুকোজ, গ্লিসারলডিহাইড, ফ্রুক্টোজ, রাইবোজ, জাইলোজ, এখান থেকে 2-3টা অবশ্যই মনে রাখতে হবে। রিডিউসিং মনোস্যাকারাইড এর উদাহরণ 2-3টা মনে রাখতে হবে। রিডিউসিং ডাইস্যাকারাইড অবশ্যই 2টা তো মনে রাখতে হবে, ল্যাকটোজ, ম্যালটোজ, এই 2টা তো অবশ্যই মনে রাখতে হবে। আর নন রিডিউসিং সুগার হিসাবে সুক্রোজ এবং থিয়ারিহাল্লোজ, এই 2টা। তাহলে এখানে আসলো যে ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোন গ্রুপ থাকার ফলে যে সমস্ত সুগারগুলো রিডিউসিং এজেন্ট হিসাবে অ্যাক্ট করতে পারে বা কাজ করতে পারে তাদেরকে আমরা রিডিউসিং সুগার বলতেছি। ওয়াল মনোস্যাকারাইড এর ভিতরে কয়েকটা উদাহরণ, মনোস্যাকারাইড, ওয়াল মনোস্যাকারাইড যদি মানে বলা হয় তখন উদাহরণ জিজ্ঞাসা করে, দেখা যায় অনেকে জানে, যেই উদাহরণ জিজ্ঞাসা করছে আর বলতে পারতেছে না। এই কারণে পড়ার সময় একটু খেয়াল করবেন যে আসলে আমরা মানে যাই গ্লুকোজ বলি, ফ্রুক্টোজ বলি, এগুলো সবই মনোস্যাকারাইড। আর ডাইস্যাকারাইড, অনেকগুলো ডাইস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার, তার ভিতরে ল্যাকটোজ, ম্যালটোজটা নিয়ে যেহেতু বেশি আলোচনা হয় আমাদের, এই 2টা অবশ্যই মনে রাখবেন। আর নন রিডিউসিং ডাইস্যাকারাইড হিসেবে সুক্রোজ এবং থিয়ারিহাল্লোজ। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? আশিক হুজুর কি নাই আজকে? এই কি কোশ্চেন নাই না, জমে গেছো তুমি? উত্তর দিকে তো ঠান্ডায় জমে গেছে স্যার। যাই হোক, এরপরে ইয়েনুল, হ্যাঁ কে কেউ কোশ্চেন করতে চাইলেন মনে হলো, বলেন। একটা হচ্ছে কোশ্চেন ছিল এখানে ডাইস্যাকারাইডের ওখানে লেখা সেলুলোজ, ল্যাকটোজ, ম্যালটোজ হ্যাভ এ রিডিউসিং ফর্ম, মানে এটা কি অন্য কোনো ফর্মে তারা হচ্ছে রিডিউসিং হিসেবে কাজ করে? না, এরা রিডিউসিং সুগার হিসেবে কাজ করে, সেটাই। এখন অন্য সেন্টেন্সে অন্যভাবে তো বিভিন্ন, একটা সেন্টেন্স তো বিভিন্ন ভাবে লেখা যায়, একই প্যাটার্নে না লিখে আর কি। আচ্ছা স্যার, একটু কনফিউজ ছিলাম, বুঝতে পেরেছি। একই প্যাটার্নে লিখলে অনেক সময় ইয়ে লাগে, তো বোরিং লাগে না, একই সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে একই প্যাটার্ন। যাই হোক, এরপরে আসবে এনল। এনল হচ্ছে একটা অ্যালকিন, যার এই যে অ্যালকিন ডাবল বন্ডের সাথে একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ থাকবে। এই কারণে বলা হয়েছে an enol is an alkene with a hydroxyl group attached to one end of the alkene double bond। এই অ্যালকিন ডাবল বন্ডের যে কোনো একটা প্রান্তে যদি একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাড থাকে, এই যে এখানে ডাবল বন্ড ছিল, এখানে সেখানে এসে একটা সিঙ্গেল বন্ড হয়ে যায়, ওএস যুক্ত হয়েছে, একেই বলবে হচ্ছে এনল। সিম্পল এই ডেফিনেশনটা একটু মনে রাখবেন, আর কিছু মনে রাখতে হবে না। ভাইবার জন্য যদি জিজ্ঞাসা করে এনল কি, এনিডায়ল কি, এটাই। এনিডায়ল হচ্ছে অ্যালকিন এনল, যার হাইড্রক্সিল গ্রুপের একটা হাইড্রক্সিল গ্রুপের বোথ যে কার্বন অ্যাটমটা, কার্বনের বোথ যে ডাবল বন্ড, সে ডাবল বন্ডের উভয় প্রান্তে কার্বন অ্যাটম
এর যে উভয় প্রান্তে OH গ্রুপ অ্যাড থাকবে and enediol is an alkene enol with a hydroxyl group attached to both carbon atom of the carbon double bond মানে এই যে কার্বন ডাবল বন্ড আছে নিচের এই স্ট্রাকচারটা দেখুন এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের উভয় প্রান্তে একটা করে OH যুক্ত থাকবে এখানে একটা বেনজিন রিং দেখতে পাচ্ছেন যেখানকার একটা এই কার্বন কার্বন ডাবল বন্ড এর এই প্রান্তেও একটা OH মূলক যুক্ত এই প্রান্তেও একটা OH মূলক যুক্ত তখন এটাকে বলা হবে এনিডায়াল এনল এবং এনিডায়াল এই দুইটা সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে স্যার এনিডার আরেকবার বললে ভালো হতো। এনিডায়ালটা মনে করেন একটা বেনজিন রিং তার এখানে যে কার্বন কার্বন ডাবল বন্ডের উভয় প্রান্তে যখন OH একটা করে OH মূলক যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে এনিডায়াল মানে দুইটা এনল তৈরি করতেছে ঠিক আছে একে অনেক সময় ডায়ানলও বলে বুঝতে পারছেন জি স্যার। ওকে স্যার এটা কি যে কোনো কার্বন দ্বিবন্ধনের দুপাশে হতে পারে? হ্যাঁ যে কোনো কার্বন রিং এর তো দুপাশে হতেই পারে তখন এখানে তো একটা স্ট্রাকচারে যখন একটা মূলক বা যে কোনো একটা রেডিক্যাল যখন এক জায়গায় পজিশন চেঞ্জ করবে তখন তো পজিশন চেঞ্জ করার কারণেই তো সে কম মানে মৌল যেটা বলে বা সরি যে কম্পাউন্ড যেটা বলে সেটা তো চেঞ্জ হয়ে যায় নামও তো চেঞ্জ হয়ে যায় তখন স্ট্রাকচার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় না এরপরে হচ্ছে এনোলাইজেশন এনোলাইজেশন সবচেয়ে সহজ সংজ্ঞা যে এনল ফরমেশন ইজ কল্ড এনোলাইজেশন তার মানে হচ্ছে এনোলাইজেশন একটা প্রসেস যেখানে কিটোন বা অ্যালডিহাইড তার করসপন্ডিং এনলে পরিণত হবে তখন তাকে বলা হবে এনোলাইজেশন অ্যাসিডিক কন্ডিশনে এনল হয় আর অ্যালকালাইন কন্ডিশন বা বেসিক কন্ডিশনে হয় এনোলেট তাহলে দাঁড়াচ্ছে এনোলাইজেশন ইজ এ প্রসেস অফ কনভার্টিং এ কিটোন or an aldehyde to a corresponding enol অ্যাসিডিক কন্ডিশনে সাধারণত এনল তাহলে এনল ফরমেশন ইজ কল্ড এনোলাইজেশন অথবা যে প্রসেসে কিটোন বা অ্যালডিহাইডটা তার করসপন্ডিং এনলে পরিণত হচ্ছে সেটাই হচ্ছে এনোলাইজেশন আমার মনে হয় এটাই কারো বুঝতে অসুবিধা নাই তারপরে যদি থাকে বলেন স্যার ইনোলেট বলতে কি বোঝায় স্যার? এনোলেট একটা নাম ওই যে এনল যেমন নাম এনোলেট ওই ধরনের একটা বেসিক কন্ডিশনে এটা হবে স্যার এটা কি এরকম যে কিটোন হলে মানে কিটোন যদি ফর্ম হয় তাহলে ইনল হবে আর অ্যালডিহাইডের ক্ষেত্রে ইনোলেট না বেসিক কন্ডিশনে এনোলেট হবে আর অ্যাসিডিক কন্ডিশনে এনল হবে জি স্যার আমরা ইনোলটা তো বুঝলাম, ইনোলটা হচ্ছে অ্যালকেন যেটা হাইড্রোক্সিল এনোলেট লাগবে না এই কারণে রাখি নাই যদি আপনার দরকার থাকে আমার সাথে পার্সোনালি পরে যোগাযোগ করেন বেশি রাখলে অনেকের মাথার উপর দিয়ে যাবে যতটুকু দরকার ততটুকু রাখছি এরপরে যদি বেশি দরকার হয় যার যার বেশি দরকার সেটা জিজ্ঞাসা করবেন আমাকে ঠিক আছে যেহেতু এনোলেটের ফাংশন নাই আমাদের এখানে এনিডায়ালের ফাংশন আছে এখানে এই কারণে এনলটা রাখছি এনিডায়ালটা রাখছি আর এনোলাইজেশনও লাগে আমাদের এনোলাইজেশন কিভাবে হয় সেটা দেখানো হবে গ্লুকোজের এনোলাইজেশন হচ্ছে সেটা দেখানো হবে যার ফলে এটার ডেফিনেশনটা রাখা হয়েছে এবং এগুলো সবই এখান থেকে যতটুকু পড়াচ্ছি এগুলো সবই ভাইবার জন্য শুধুমাত্র যদি কোশ্চেন হিসেবে আসে যে রিডিউসিং সুগারের উদাহরণ রিডিউসিং ডাইস্যাকারাইডের উদাহরণ রিডিউসিং মনোস্যাকারাইডের উদাহরণ রিডিউসিং নন রিডিউসিং ডাইস্যাকারাইডের উদাহরণ এইগুলোই কোশ্চেন হিসেবে আসবে এরপরে যে এনোলাইজেশন গ্লুকোজের এনোলাইজেশন হইলে কিভাবে হচ্ছে এই যে দেখেন এই যে এখানে কার্বন স্ট্রাকচার এই যে বাম পাশের এই যে হাইড্রোজেনটা চলে যাবে এখান থেকে হাইড্রোজেন আয়ন হিসেবে চলে যাবে গিয়ে এই যে ওএইচ এর সঙ্গে যুক্ত হবে যার ফলে এখানকার যে দ্বিবন্ডটা এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে
আর এখান এই বন্ডটা চলে যাচ্ছে এখানে, যে এখানে ডাবল বন্ড হয়ে যাচ্ছে। আবার এখানকার এইটা তো চলে যায় এখানে, হচ্ছে এইটা হচ্ছে এইটুকুর ভিতরে হচ্ছে যে এই বন্ডটা এখানে চলে যাচ্ছে, আবার এই হাইড্রোজেন একটা এই যে এই OH এর সঙ্গে যুক্ত হচ্ছে। এটাই হচ্ছে গ্লুকোজের এনোলাইজেশন। গ্লুকোজ এনোলাইজেশন হয়ে 1,2-এনিডাল তৈরি করে। ঠিক আছে, এটুকু বুঝতে কারো অসুবিধা হলে বলেন। স্যার আরেকবার একটু বলেন। এটা হচ্ছে আমরা দেখছি গ্লুকোজের একটা স্ট্রাকচার। এখানে এই যে 2 নম্বর কার্বনের বাম পাশের যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এই এনোলাইজেশন প্রসেসের সময় এখান থেকে চলে যায় এই OH এর সঙ্গে যুক্ত হবে, যার ফলে এখানকার যে দ্বিবন্ড আছে, দ্বিবন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, নইলে তো হবে না। আর এই যে বন্ডটা এই হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা ছিল এইটা এখানে চলে যাবে, যে এই ধরনের স্ট্রাকচার হবে। আবার এই এনিডায়াল থেকেই আবার গ্লুকোজ তৈরি করা সম্ভব, মানে এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন। এই দুইটা স্ট্রাকচার, এই নিচের দিকে কোনো কিছু খেয়াল রাখা লাগবে না, এই জায়গা থেকে এইটুকু দেখেন। আর কোনো কোশ্চেন? নো স্যার। এবার আসবে চিলেট। চিলেট এর আগেও আপনারা পড়ছেন। চিলেট কি এবং চিলেটিং এজেন্ট কি, এটা সম্পর্কে আমরা একটু দেখি। চিলেট একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেখানে কোনো একটা সাবস্টেন্স একটা মেটাল আয়নের সঙ্গে 2 বা ততোধিক বন্ড দ্বারা বা অ্যাটাচমেন্টে যুক্ত থাকে। এটাই হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারির সবথেকে সহজ একটা ডেফিনেশন। এ কেমিক্যাল কম্পাউন্ড ইন হুইচ এ সাবস্টেন্স ইজ জয়েন্ট টু এ মেটাল অ্যাটম বাই 2 or more কম্পাউন্ড। আমরা এই নিচের স্ট্রাকচারটা দেখি। এটা একটা মেটাল আয়ন আর একটা ইডিটিএ। ইডিটিএ একটা সাবস্টেন্স আর মেটাল আয়ন একটা আয়ন। এটা যখন চিলেট ফর্ম করতেছে তখন এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করতেছে। এই যে এই স্ট্রাকচার এর ভিতরে, তাহলে এটা নতুন একটা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হচ্ছে, এবং এই কেমিক্যাল সাবস্টেন্সের ভিতরে তাহলে কি আছে, এই একটা কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করতেছে। এর ভিতরে একটা সাবস্টেন্স আছে ইডিটিএ। ইডিটিএ এটা জয়েন্ট করতেছে কার সঙ্গে, মেটাল আয়নের সঙ্গে। এই যে মেটাল আয়নের সঙ্গে এই ইডিটিএটা মেটাল আয়নের সঙ্গে জয়েন্ট হচ্ছে কোথায়, অনেকগুলো অ্যাটাচমেন্টের, মানে 2 or more অ্যাটাচমেন্ট। দেখেন এখানে কতগুলো অ্যাটাচমেন্টে অ্যাড হচ্ছে। আর একটা ডেফিনেশন আছে, এ কম্পাউন্ড হ্যাভিং এ রিং স্ট্রাকচার দ্যাট ইউজুয়ালি কন্টেন এ মেটাল আয়ন হেল্ড বাই কোঅর্ডিনেট বন্ড। এটাও যে ডেফিনেশন, আগেরটাও সেই ডেফিনেশন। আগেরটা সোজা, আগেরটাই বলবেন, যেহেতু এটা শুধুমাত্র ভাইবার জন্য। তাহলে চিলেট একটা কেমিক্যাল কম্পাউন্ড যেখানে সাবস্টেন্স গুলো মেটাল আয়নের সঙ্গে 2 or more বন্ড বা অ্যাটাচমেন্টের সঙ্গে যুক্ত থাকে। এটা কি বুঝতে পারছেন? এই যে নিচের যে রিঅ্যাকশনটা রাখা হয়েছে, পিক্টোরিয়াল রিঅ্যাকশন, এটা দেখলে বুঝতে পারা সহজ হবে। স্যার, মেটাল অ্যাটম অ্যাটাচড হবে নাকি মেটাল আয়ন? মেটাল আয়ন অ্যাটম যাই হোক না কেন, এটার কোনো সমস্যা নেই। এর সঙ্গে একটা নতুন সাবস্টেন্স যখন 2 বা ততোধিক অ্যাটাচমেন্টে যুক্ত হবে, হয়ে তারপরে এই ধরনের একটা নতুন কমপ্লেক্স তৈরি করবে, নতুন একটা কম্পাউন্ড। জি স্যার। আয়নও হইতে পারে, অ্যাটমও হইতে পারে। চিলেট, চিলেটের উচ্চারণটা আসলে কিলেট, কিন্তু আমরা সবাই চিলেটই বলি, ঠিক আছে? উচ্চারণটা হবে কিলেট। আর কিলেটিং এজেন্ট মানে চিলেটিং এজেন্ট যেটা, আমাদের যেহেতু চিলেটিং এজেন্ট হিসেবে ইউজ চলে আসছে, আমরা চিলেটিং এজেন্টটাই ইউজ করি। চিলেটিং এজেন্ট কি? এ কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট বাইন্ডস টাইটলি টু মেটাল আয়ন। মানে একটা কেমিক্যাল কম্পাউন্ড আগে তো দেখছি যে এইটা, তাহলে এখানে ইডিটি এটাই হচ্ছে চিলেটিং এজেন্ট, কার সঙ্গে, মেটাল আয়নের সঙ্গে টাইটলি
বাইন্ড হচ্ছে। আর ডেফিনেশন আকারে আরেকটা ডেফিনেশন আমরা দেখি, a chelating agent is a chemical compound that react with metal ion to form stable water soluble metal complex। এই যে মেটাল কমপ্লেক্সটা তৈরি করে এটা কিন্তু একটা স্টেবল এবং ওয়াটার সলুবল। যখনই দরকার হবে তখন এটা আবার কিন্তু ভেঙে যেতে পারে, আবার যখন দরকার নাই তখন সেটা এই যে স্টেবল কন্ডিশনে থাকবে। এটাই হচ্ছে ইউজ করার কারণ, যেটা আমরা যখন এক্সপেরিমেন্ট করব আমাদের এখানে চিলেটিং এজেন্ট ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় সেটাও বলবো। চিলেটিং এজেন্টকে চিলেট অ্যান্ড চিলেটর বা সিকোয়েস্ট্রিং এজেন্টও বলা হয়ে থাকে। চিলেটিং এজেন্ট বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, এগুলোর মেডিকেল অ্যাপ্লিকেশন আছে, ওয়াটার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, করোশন কন্ট্রোলের ক্ষেত্রে চিলেটিং এজেন্ট ব্যবহার করা হয়। এখন এই চিলেট এবং চিলেটিং এজেন্ট এই দুইটা সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা করতে বলবো। স্যার ওই লাইনটা কি আবার একটু বলবেন, যে চিলেটিং এজেন্টের কাজটা যে রিঅ্যারেঞ্জ করে? ও এটা তো আমি বলেই নাই। আচ্ছা ঠিক আছে, তারপর বলতেছি। The agent rearranges the metal's chemical composition and improves the metal's general stability and likelihood to bond with other substance। এই যে চিলেটিং এজেন্ট এটা মেটালের কেমিক্যাল কম্পোজিশনকে রিঅ্যারেঞ্জ করে মেটালের যে স্টেবিলিটি সেটাকে বাড়ায় দিবে, এবং অন্য যে সাবস্টেন্স, এই যে চিলেটিং এই যে সাবস্টেন্স একটা আসলো, অন্য একটা সাবস্টেন্স না, এই সাবস্টেন্সের সঙ্গে যাতে বন্ড হইতে পারে সেটা এটা দেখায়, মানে সেটা এটা করে। স্যার এটাই কি এটার কাজ? এটার কাজ মানে সিলেটিং এজেন্ট কাজ, আর যদি বলা হয় অ্যাপ্লিকেশন তখন ওই নিচেতে বলবো। জি স্যার। স্যার করোশন কন্ট্রোল বলতে কি বোঝানো হয়েছে? করোশন কন্ট্রোল যে বিভিন্ন ধরনের মেটালের করোশন হয় না, এগুলোকে কন্ট্রোল করার জন্য সিলেটিং এজেন্ট ব্যবহার করা হয়। তখন মেটালের সঙ্গে সিলেটিং এজেন্টটা যুক্ত হয়ে একটা স্টেবল, এখানে বলা হচ্ছে না যে স্টেবল একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড তৈরি করবে। এই স্টেবল কমপ্লেক্সটা তৈরি করার ফলে সিলেটটা কি করে যে মেটাল আয়নকে গার্ড দিয়ে রাখে চারপাশ থেকে। এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দেখলে বোঝা যাচ্ছে না যে চারিপাশটা মনে হচ্ছে না যে একে গার্ড দিয়ে রাখছে? জি স্যার, প্রোটেক্ট করতেছে। হ্যাঁ, প্রোটেক্ট করতেছে, গার্ড দিয়ে রাখতেছে, যাই বলেন না কেন একই কথা। তাহলে এর ফলে যে যেমন আয়রনের সঙ্গে যদি সিলেটিং এজেন্টটা দেওয়া হয়, আমাদের এখানে এই রিঅ্যাকশনে কিউপ্রিক এর সঙ্গে কিউপ্রিক আয়নের সঙ্গে দেওয়া হবে, তাহলে ওটা কি করবে যে আয়রনটাকে চারপাশ থেকে গার্ড দিয়ে রাখতেছে, যার ফলে এটা স্টেবল কমপ্লেক্স তৈরি হচ্ছে। যখন মানে তার ফলে যখন এটা পানির সংস্পর্শে বা অন্য কোনো সংস্পর্শে আসতেছে তখন হচ্ছে এর যে করোশন হচ্ছে না। জি স্যার, বুঝতে পারছি। এবার ফেলিং টেস্ট, ফেলিং টেস্টের এটা শর্ট যেটা থাকে, শর্ট রিঅ্যাকশন, এটা এক্সামে আসে। এর আগে এত পর্যন্ত যা দেখলাম, এই যে সিলেটিং এজেন্ট পর্যন্ত, সিলেটিং এজেন্ট পর্যন্ত যা কি পড়ানো হলো বা দেখানো হলো, এটা থাকবে সম্পূর্ণ মানে ভাইবার জন্য পড়তে হবে, এক্সেপ্ট রিডিউসিং সুগারের ওই স্লাইডটা, ওখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়। তাহলে বুঝতে পারছেন আপনারা যে এইটুকু সব ভাইবার জন্য পড়তে বলছি? জি স্যার, বুঝতে পারছি। এবার কোশ্চেনের এখান থেকে ইন শর্ট যেখান থেকে না ওখান থেকে কোশ্চেন আসে। যদি ফেলিং টেস্ট কি বলা হয়, a test for reducing sugar that is based on the reduction of cupric ion, cupric ion reduction হয়ে টু cuprous, এটা উজ্জ্বল রাখা হয়েছে, by a reducing sugar when an alkaline solution of the sugar is treated with copper sulfate। মানে কোনো সুগারের
অ্যালকালাইন সলিউশনকে যদি কপার সালফেটের সঙ্গে ট্রিট করা হয় বা রিয়াকশন করানো হয়, তখন এই যে কিউপ্রিক আয়নটা রিডিউস হয়ে কিউপ্রাস আয়ন হবে। এটাই হচ্ছে এই ফেলিং টেস্টের মূল বিষয়, যা শর্ট প্রিন্সিপাল বলা যায়। এই অ্যালকালাইন কন্ডিশনে রিডিউসিং সুগার কিউপ্রিক আয়নকে কিউপ্রাস আয়নে পরিণত করতে পারে। এখানে কি হবে, কপার সালফেটটা কিউপ্রিক আয়ন হবে, সালফেট আয়ন হবে। এই কিউপ্রিক আয়নটা যখন রিডিউসিং সুগারের সঙ্গে যোগ হবে তখন এনিডাল হবে আর কিউপ্রাস হবে। এই কিউপ্রাস আয়নটা আবার ওই যে কপার সালফেট এবং 5টা পানি ইউজ করা হয়। এখানে রিয়াকশনে দেখানো হয়নি যে এনহাইড্রাস কপার বলতে আমরা কি বুঝি, এটাকে কি বলে, ব্লু ভিট্রিয়াল না, কোন ভিট্রিয়াল বলে? কপার সালফেট ইনটু 5 ওয়াটার, ব্লু ভিট্রিয়ল। হ্যাঁ ব্লু ভিট্রিয়াল। সেই ব্লু ভিট্রিয়ালে তো যে পানিটা থাকবে সেই পানি থেকে ওই উৎপন্ন হবে, এইচ উৎপন্ন হবে। সেখান থেকে এসে এই কিউপ্রাসের সঙ্গে যুক্ত হয়ে এই যে কিউপ্রাস অক্সাইডের একটা পদক্ষেপ তৈরি হবে সেটা। তাই আমরা এখানে ওই সব বাদ দিয়ে যে মূল যে ঘটনাটা ঘটে, কপার সালফেট কিউপ্রিক এবং সালফেট আয়নে পরিণত হয়। কিউপ্রিকের সঙ্গে যখন রিডিউসিং সুগার অ্যাড করা হয় তখন কিউপ্রাস ওই কিউপ্রিক রিডিউস হয়ে কিউপ্রাস হয়, কিউপ্রাস থেকে কিউপ্রাস অক্সাইড তৈরি হয়। এটা হচ্ছে শর্টে প্রিন্সিপাল। এইটুকু বুঝতে কি কারোর কোনো অসুবিধা আছে? এটুকু বুঝলে পরে যে প্রিন্সিপাল পড়ানো হবে সেগুলো একেবারে ইজি হয়ে যাবে। দেখেন এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কিনা? স্যার শেষে কি স্যার কিউপ্রাস আয়নটা স্যার পানির সাথে রিঅ্যাকশন করে কিউপ্রাস অক্সাইড এখানে হইছে? কিউপ্রাস থেকে আগে এইটুকু মনে রাখেন, কিউপ্রাস থেকে কিউপ্রাস অক্সাইড হবে। এখন কার সাথে রিঅ্যাকশন করবে সেটা পরে বলতেছে, আগে এইটুকু বুঝে নেন। জি স্যার। এটুকু। আর কারোর কোনো কোশ্চেন? আগে মূল বক্তব্যটা বুঝে নেন, তাহলে পরে যখন ডিটেলস বলবো তখন বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু শিটে থাকবে না। ক্লাস চললে এমনি ক্লাসে লেখাই দিতাম, কিন্তু এখন যেহেতু সে সুযোগ নাই, এই স্লাইডটা দিয়ে দিব। তবে বুঝে নেন এখান থেকে এখানে মূল ঘটনা কি ঘটছে। আরো কোনো কোশ্চেন এখানে? না Okay. স্যার। এক্সামে থাকবে ইন শর্টে প্রিন্সিপালটা লিখেন বা মেন রিঅ্যাকশন গুলো লিখেন ফেলিং টেস্টে। এটা কি লিখছেন? হ্যাঁ, ফেলিং টেস্ট আমার স্যার 500 এটা সাইডটা 36 পয়সা হইব আর 27 20 হইব আর টাকা 1230 টাকা 18 পয়সা। এটা একটু লিখবেন নি? আর সে সম্ভবত অন্য হিসাব করতেছে, আমরা ক্লাস করি। সেটা তো মানে বুঝতে পারছি, ওইখানে কিন্তু সে তো বন্ধ করবে। অ্যামাউন্টটা দিছি যাই হোক, ব্লু স্যার কি ওকে একটু বন্ধ করতে বলেন, পার্সোনালি মেসেজ আমরা দিবেন। দিতে দিছি লিখকে একটু বলেছি এটা শুনতে করা লাগবে। এরপরে যে মেন যে প্রিন্সিপালের টেক্সট আমরা লিখতে দিই না, শুধু স্ট্রাকচারটাই থাকে। এই যে সফটওয়্যার উঠাইলে আমি একটু বেশি আর কি টাকাটা। হ্যাঁ আমি মিউট করে দিচ্ছি। ওর একটা নাম কি? প্রোডাক্ট টাকাটা একটু এদিক সেদিক দিছি আর কি। স্যার রিমুভ করে দেন, রিমুভ করে দেন। এই স্ট্রাকচারটাই সাধারণত এক্সামে দেয়, ঠিক আছে? যে প্রিন্সিপালের ডায়াগ্রামটা লিখো, রাইট ডাউন দ্য ডায়াগ্রাম অফ ফেলিং প্রিন্সিপাল অফ ফেলিং টেস্ট। আগে দেখাইনি, তারপরে এটা এর প্রিন্সিপালটা আমরা দেখি। ফেলিং সলিউশন কিউপ্রিক সালফেট, একটা অ্যালকালাইন সলিউশন যেখানে কিউপ্রিক সালফেট থাকবে এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেট থাকবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকালি হিসেবে কাজ করবে। তাহলে ফেলিং সলিউশন ইজ এ অ্যালকালাইন সলিউশন অফ কিউপ্রিক সালফেট কন্টেনিং সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে অ্যালকালির সোর্স কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এটা হচ্ছে চিলেটিং। আর কিউপ্রিক সালফেট এটা সাথে থাকবে
5টা পানি মানে ব্লু বিট্রিয়ল। এরপরে যে সমস্ত সুগারগুলো ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোন গ্রুপ থাকবে তারাই এনোলাইজেশনে যাবে। সেটাই বলা হয়েছে অল দ্য সুগার দ্যাট কন্টেন ফ্রি সুগার গ্রুপ আন্ডারগো এনোলাইজেশন ইন অ্যালকালাইন কন্ডিশন। অ্যালকালাইন কন্ডিশনে যখন হবে তখন হচ্ছে এনোলাইজেশন হবে ফ্রি সুগার গ্রুপে। The enediol form of the sugar are highly reactive and very powerful reducing. এখানে কোশ্চেন হচ্ছে কেন এনোলাইজেশন করা হয়? এটা তো সুগার গ্রুপটাও তো মানে ফ্রি গ্রুপ, তাহলে তো এরা রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু কেন এনোলাইজেশন করা হয়? এর উত্তর হচ্ছে এনোলাইজেশন করলে এর হাইলি রিঅ্যাক্টিভ হবে এবং এর যে রিডিউসিং এজেন্টের অ্যাক্টিভিটিটাও বেড়ে যাবে, তখন এটা পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতে পারবে, যার ফলে একে এনোলাইজেশন করা হয়। এটুকু বুঝতে পারছেন কেন এনোলাইজেশন? বলেন স্যার। এমনিতেই তো ফ্রি সুগার গ্রুপ থাকার ফলেই এটা একটা রিডিউসিং এজেন্ট, তারপরে কেন একে এনোলাইজেশন করা হচ্ছে? যখন কোনো সুগারকে এনোলাইজেশন করা হবে তখন তো একটা এনিডায়াল ফর্ম হবে, সেই এনিডায়াল ফর্মটা হাইলি রিঅ্যাক্টিভ এবং এর রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করার অ্যাবিলিটিটাও বেশি, যার কারণে একে এনোলাইজেশন করা হয়। এই যে এই লাইনে এর উত্তর আছে, থার্ড যে প্যারাবল সেটাই। এবং এই এনোলাইজেশন করার ফলে তারা বিভিন্ন অক্সিডাইজিং আয়নকে রিডিউস করতে পারে। এবং এই যে সুগারটা নিজেরা অক্সিডাইজ হয়ে অ্যাসিড মিক্সচারের একটা কমপ্লেক্স তৈরি করবে, এটা বলা হয়েছে অ্যাজ এ কনসিকুয়েন্স দে রেডিলি রিডিউস অক্সিডাইজিং এজেন্ট সাচ এজ সিলভার, মার্কারি, copper, etc. and the sugar are oxidized to complex mixture of acid. এবং সুগারটা কি হবে? অক্সিডাইজ হবে। কোনো রিডিউসিং এজেন্ট অন্যকে কি করবে? রিডিউস করে নিজে অক্সিডাইজ হয়ে যাবে আর কি। এটুকুতে কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করেন বা কোনো কোশ্চেন থাকলে। স্যার লাস্টের লাইনটা তো বুঝতে পারিনি। এই যে রিডিউসিং এজেন্ট পাওয়ারফুল একটা রিডিউসিং এজেন্ট হয়ে যাবে, তারপরে এটা বিভিন্ন যে অক্সিডাইজিং এজেন্ট যেমন মার্কারি আছে, সিলভার আছে, কপার আছে, মেটাল আয়ন যেগুলো, এদেরকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হয়ে যাবে, সেটা বলা হচ্ছে। এবার বুঝতে পারছেন? স্যার এখানে যে বলতেছে যে হচ্ছে মিক্সচার অফ অ্যাসিড, স্যার এখানে অ্যাসিডটা কোথা থেকে আসতেছে? সুগার অ্যাসিড তৈরি হবে, ওইটা অক্সিডাইজ হয়ে যায় সুগার অ্যাসিড, তখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, একটা সুগার অ্যাসিডের স্ট্রাকচার পাবে, অক্সিডাইজ হয়ে যায়। স্যার সুগারটাই আমার অ্যাসিডে রূপান্তর হবে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে রিডিউস করে এটা হবে। আর কারো কোনো কোশ্চেন? এবার দেখেন এখানে যখন ডি গ্লুকোজকে ফেলিং সলিউশনের সাথে হিট দেওয়া হবে তখন এই ধরনের রিঅ্যাকশন হবে, ডি গ্লুকোজ প্লাস অ্যালকালি, এখান থেকে ডি গ্লুকোজ এনিডায়াল হবে, যেটা একটা পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। মানে ডি গ্লুকোজকে যখন আমরা অ্যালকালির সঙ্গে হিট দিব তখন ডি গ্লুকোজ এনিডায়াল হবে, যেটা একটা পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। এবার এর সঙ্গে কপার কমপ্লেক্স অফ টার্টারেট, ওই যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ইউজ করা হয় না, ওখানে আবার তো কপার সালফেট, এই টোটাল মিলে ফেলিং সলিউশন মূলত দুইটা সলিউশন, এ বি বা 1-2 যেটাই বলা হোক না কেন, ওই দুইটাকে মিক্স করা হয়, ওখান থেকে একটা কপার সালফেট এই কিউপ্রিক আয়ন চলে আসবে, এই কিউপ্রিক আয়নের সঙ্গে এনিডায়াল যোগ হবে
এই যে এখানে দেখানো হয়েছে না যে কপার সালফেট থেকে কিউপ্রিক আয়ন চলে আসলো, সেখান থেকে রিডিউসিং সুগার, এই রিডিউসিং সুগার কি করতেছে, এই কিউপ্রিক আয়নকে কিউপ্রাস আয়নে রিডিউস করে দিচ্ছে। সেটাই এখানে এই দেখেন, এই যে কিউপ্রিক যে আয়ন, কিউপ্রিক আয়নের সঙ্গে এনিডাল যোগ হচ্ছে, হওয়ার ফলে এটা রিডিউস হয়ে কিউপ্রাস হচ্ছে, আর যে রিডিউসিং সুগারটা অক্সিডাইজ হয়ে মিক্সচার অফ সুগার অ্যাসিডে পরিণত হয়। এটুকু দেখেন। তাহলে প্রথমে কি করলাম আমরা, ডি গ্লুকোজকে যখন অ্যালকালির সঙ্গে রিঅ্যাক্ট করলাম তখন ডি গ্লুকোজ এনিডাল তৈরি করলো, এটা একটা পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। আবার যখন আমরা ফেলিং সলিউশনের সঙ্গে ফেলিং সলিউশন থেকে যখন কিউপ্রিক আয়ন চলে আসতেছে, তখন কিউপ্রিক আয়নকে এই যে ডি গ্লুকোজ এনিডাল, এটা পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, যেটা এটা রিডিউস করে দিচ্ছে কিউপ্রাস আয়ন এবং নিজে কি হচ্ছে মিক্সচার অফ সুগার অ্যাসিডে পরিণত হচ্ছে। এটুকু কি বুঝতে পারছেন? এটুকু কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আরেকবার বলেন। যখন ডি গ্লুকোজকে আমরা অ্যালকালি সহযোগে হিট দিচ্ছি বা অ্যালকালির সঙ্গে রিঅ্যাক্ট করাচ্ছি, তখন ডি গ্লুকোজ এনিডাল তৈরি হবে, যেটা একটা পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। এরপরে ফেইলিং সলিউশন থেকে যখন আমরা কিউপ্রিক আয়ন পাচ্ছি, তখন সেটা এই এনিডালের সঙ্গে যুক্ত হয়ে এই কিউপ্রিক আয়নকে এনিডাল রিডিউস করে দিবে, দিয়ে কিউপ্রাস আয়নে পরিণত করবে, আর নিজে অক্সিডাইজ হয়ে একটা মিক্সচার অফ সুগার অ্যাসিডে পরিণত হবে। এটুকু বুঝতে পারছেন? লাস্ট যে কোশ্চেন করলেন, স্যার কপার কমপ্লেক্স যেটা, সেটা হচ্ছে ফেইলিংস দ্রবণ যেটাকে বলে, সেটা হবে? সেটা থেকে আসবে কপার কমপ্লেক্স অফ টার্টারেট, ওখান থেকে কিউপ্রিক আয়ন আসবে। লাস্ট যে কোশ্চেন করলেন উনি কি বুঝতে পারছেন? জি স্যার। এই কারণে এটা কিন্তু শর্টে আগে দেখানো হয়েছে যে এখানে কি ধরনের কাজ হবে, এই স্লাইডটাই দেখাই দিয়েছে। এরপরে হাইড্রোক্সাইড আয়ন চলে আসবে, এই যে কপার সালফেট এবং পানি করা হয় না, ওখান থেকে হাইড্রোক্সাইড আয়ন চলে আসবে। এই হাইড্রোক্সাইড আয়ন থেকে কিউপ্রাস আয়ন এখানে কম্বাইন হবে এর সঙ্গে, এই যে সুগার মিক্সচার তো থাকলো, আর এই যে কিউপ্রাস আয়ন এই হাইড্রোক্সাইডের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কিউপ্রাস হাইড্রোক্সাইড ইয়েলো কম্পাউন্ড তৈরি করবে। সেটাকে যখন আমরা হিট দিব, এখানে হিটটা লিখে নিন, এখানে হিট দেওয়া হবে। হিট দিলে কিউপ্রাস অক্সাইডের একটা রেড পিপিটি আমরা পাবো। এই রিঅ্যাকশনটা আলাদা আলাদা করে না দেখায়, এটা এই যে ডায়াগ্রাম আকারে এভাবে দেখানো হয় যে ডি গ্লুকোজকে যখন অ্যালকালি দ্বারা হিট দেবো তখন ডি গ্লুকোজ এনিডাল হবে। এই এনিডালের সঙ্গে যখন আবার কিউপ্রিক যুক্ত হবে, সেটা কোথা থেকে আসবে? কপার কমপ্লেক্স অফ টার্টারেট থেকে। তখন এই ডি গ্লুকোজ কিউপ্রিক আয়নকে কিউপ্রাস আয়নে রিডিউস করবে, নিজে অক্সিডাইজ হয়ে সুগার মিক্সচার তৈরি হবে। এবার এর সঙ্গে যখন হাইড্রোক্সাইড যুক্ত হবে, তখন কিউপ্রাস হাইড্রোক্সাইডের একটা ইয়েলো কম্পাউন্ড তৈরি হবে। একে যখন আমরা হিট দিব, তখন কিউপ্রাস অক্সাইডের একটা রেড কালারে পরিণত হবে। তার মানে এই যে কিউপ্রাস আয়ন, এটা এই এনিডাল থেকে, এই কিউপ্রিক আয়ন যেটা, সেটা এনিডাল থেকে ইলেকট্রন নিচ্ছে। যার ফলে ইলেকট্রন নিলে কি হয়? ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? রিডিউস হয়ে যাবে। এবার বলেন, এটুকু এই যে ডায়াগ্রামটা দেখানো হলো, এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে কিনা? স্যার হাইড্রোক্সাইড আয়নটা কি পানি থেকে আসছে? হ্যাঁ, কপার সালফেটের সাথে যে পানিটা থাকবে ওইটা থেকে আসবে। কিউপ্রাস হাইড্রোক্সাইডটা বললেন ইয়েলো কম্পাউন্ড? হ্যাঁ, ইয়েলো কম্পাউন্ড।
যেটাকে হিট দেওয়ার ফলে রেড কিউপ্রাস অক্সাইডে পরিণত হবে। এবং যখন এটাকে আমরা হিট দিব তখন দেখেন এই ধরনের যে রিয়াকশনটা হচ্ছে সেটা ইয়েলো টু রেড পিপিটি পাবো আমরা। প্রিসিপিটেটকে পিপিটি, সংক্ষেপে পিপিটি বলা হয়। অনেকে হয়তো পিপিটি বুঝতে পারছেন না। এটা কিন্তু পাওয়ার পয়েন্ট টেমপ্লেটস না, এই পিপিটি মানে প্রিসিপিটেট। আর স্লাইডের ক্ষেত্রে যে পিপিটি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। স্যার লাস্ট কথাটা আরেকবার একটু। লাস্ট কথা মানে কোনটা? পিপিটি? জি স্যার, পাওয়ার পয়েন্ট নাকি? ও, এটা তো যে স্লাইড গুলো আমরা শো করি একে বলা হয় পাওয়ার পয়েন্ট টেমপ্লেটস বা পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, ঠিক আছে? এটাকেও বলা হয় পিপিটি। আর যখন কেমিস্ট্রির ক্ষেত্রে পিপিটি বলা হয় তখন সেটা প্রিসিপিটেশন বা অধক্ষেপ। তাহলে ইয়েলো কিউপ্রাস হাইড্রোক্সাইডকে যখন আমরা হিট দিলাম তখন আমরা ইয়েলো টু রেড কালারের এই যে একটা পাচ্ছি। এটা রিঅ্যাকশনটা দেখেন। এই যে কথাগুলো এখানে আছে এগুলো আগেই বলছি, সুতরাং এখানে আর কারো কোনো এই যে এই সম্পর্কে প্রিন্সিপাল সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। কারো কোনো কোশ্চেন নাই? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেক কুইজ আসে, যেমন কিউপ্রাস অক্সাইডের কি কালার। এই যে লাস্ট রিয়াকশনটা দিলাম, এই রিয়াকশনটা একটু উল্টো পাল্টা করে দেওয়া হলো। বা কিউপ্রাস হাইড্রোক্সাইডের কি কালার। আমার গ্রুপে সাধারণত আমি এমসিকিউ দেই না, কিন্তু এবার কি হবে বলা যাচ্ছে না। এবার যদি সব একসাথে এক্সাম হয় তখন তো কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে। যাই হোক, পরীক্ষা কেমন ধরনের হবে কি হবে সবগুলো আগে থেকেই জেনে যাবেন, যেহেতু এগুলো এক্সপেরিমেন্ট করায় তারপরে পরীক্ষা নেওয়া হবে। তবে আমি সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেই না, শুধু ট্রু ফলসই দেই। একটু সহজ কোশ্চেন করেন তাহলেই হচ্ছে। সহজ কোশ্চেন আমার 4টা গ্রুপ ছিল, ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারবে। আর আমি ওই গ্রুপের মধ্যে। তাইলে আবার আপনি এইটা জিজ্ঞাসা করতেছেন, কোশ্চেন কঠিন হয়েছিল না? না স্যার, মানে ভবিষ্যতের কথা বলে আর কি বললাম, আমরা তো জানি স্যার। অলওয়েজ এরকমই থাকে। যে ছেলেটা মানে ক্লাসে দুষ্টুমি করছে, যে আমি বুঝতে পারতেছি সে বুঝতেছে, তারপরে একটা জিনিস আমি তাকে 4বার 5বার বলছি, তাকে ভাই ভাই ওই কোশ্চেনটাই জিজ্ঞাসা করছি, সে বলতে পারেনি, তারপরেও তাকে 6 নম্বর দিয়েছে। আর কি দেবো, বলেই দিলাম। আমি বুঝতে পারতেছি যে সে মানে ইচ্ছা করে আমাকে বারবার করার চেষ্টা করতেছে, ঠিক আছে? তারপরে আমি তাকে কিছু বলি নাই, আমি বলে গেছি, বলে এবার ভাই ভাই যে আমি তাকে ওই কোশ্চেনটাই করছি, তারপরে সে বলতে পারেনি। সাধারণত ভাইভা অ্যাটেন্ড করলে আমি মানে একটা কোশ্চেন বলতে পারলেও 6 এর নিচে দেই না। কিন্তু অনেকে আছে যে কথাই বলতে পারে না, আর উল্টো পাল্টা কনফিডেন্টলি উল্টো পাল্টা বলে। আর যখন কনফিডেন্টলি কেউ উল্টো পাল্টা বলে, মজার বিষয় হচ্ছে এক্সটার্নাল থেকে আরো এনকারেজ করে যে কত উল্টো পাল্টা বলতে থাকে, ঠিক আছে? সে মনে করে ভাইভা খুবই ভালো দিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে নাম্বার পায়নি। এটার কারণ হচ্ছে মানে শুধু আমাদের ডিপার্টমেন্ট না, বিভিন্ন ডিপার্টমেন্টের কথাই বলতেছে। এটা হচ্ছে যখন কেউ চাপা মারে। হ্যালো, হ্যাঁ কি? স্যার একটা প্রশ্ন ভাইবা সংক্রান্ত। হ্যাঁ বলেন। স্যার অনেক সময় হয় কি একটু কনফিডেন্টলি ভুল অ্যান্সার চলে আসছে, তখন এটার কি ধরনের এফেক্ট পড়ে যখন এক্সটার্নাল কোনো স্যার বা ম্যাম? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকে কনফিডেন্টলি ভুল বললে ধরতে পারে না। যাই হোক, এটা
অনেক সিক্রেট কথাবার্তা বলে দিলাম। যেমন আমার কাছে একবার 2-1 এ অ্যানিমাল সায়েন্স কি 2-1 এ না 1-2 তে আছে? 1-2 তে স্যার। 1-2 তে। আমার কাছে জিজ্ঞাসা করছে এক্সটার্নাল যে বাংলাদেশে পোল্ট্রির সংখ্যা কত? ভাই এটা কোনো কোশ্চেন? বাংলাদেশে পোল্ট্রির সংখ্যা কত? এটা কি আসলে কোনো কোশ্চেন? আমি একটা বলে একটা পয়েন্ট বলে এত পয়েন্ট এত মিলিয়ন মানে অ্যাপ্রক্সিমেটলি বলে দিচ্ছি, আবার পয়েন্টও বলছি। এক্সটার্নাল নিজেই কনফিউজ বলছে আর ইউ শিওর? শিওর স্যার। তখন আর কি সে আসলেই ধরতে পারেনি। আমি বলছি আমাদের সিটে এই আছে। এখন তো বললে তো কিছু করার নাই, সে তো আর সিট দেখতে আসেনি। কিন্তু যদি ওই সময় যদি সে তার এটা জানা থাকতো, আসলে তো এই ধরনের কোশ্চেনের আনসার হয় না। এখন যদি কেউ মানে এটার উদাহরণ বলতেছে এই কারণে, এখন যদি কেউ বলে যে কনফিডেন্টলি বলে যে কিউপ্রাস অক্সাইড একটা হোয়াইট কালারের কম্পাউন্ড, তাইলে কি হবে? কনফিডেন্টলি ভুল বললাম তাইলে? স্যার এক্সটার্নাল বলবে ইয়েস ইউ আর রাইট। না, তখন এই রাইট আর ওই জায়গার যে পোল্ট্রির সংখ্যা রাইট, তখন কি হবে? দুইটার ভিতরে ওটা তো মানে এভরিডে ভ্যারি করতে, তাই বলা না? যায় স্যার পোল্ট্রির সংখ্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, না সেটাই বলছি যে ওইটা কনফিডেন্টলি একটা বলে দেওয়া যায়, কিন্তু এই যখন কিউপ্রাস অক্সাইডের কালারটা কি, আমি যখন বলবো যে এই কনফিডেন্টলি যে হোয়াইট কালারের একটা কম্পাউন্ড বা অন্য কালারের একটা বললাম, মানে যে রেড কালার সেটা না বলে অন্য একটা বললাম কনফিডেন্টলি, তখন এক্সটার্নাল আইদার কি করতে পারে? ডিসএগ্রি করতে পারে, অথবা যদি একটু মানে তার মাথায় দুষ্টুমি বুদ্ধি থাকে যে সে আসলে তাকে নিয়ে একটু মজা করবে, তখন দেখা যাচ্ছে যে এগ্রি করলো তার সঙ্গে। ব্যাপারটা এরকম না? জি স্যার। সুতরাং মানে সবকিছুতেই কনফিডেন্টলি যে ভুল বললে এফেক্ট পড়বে বা সবার ক্ষেত্রে পড়বে এরকম কিন্তু না, মানে অবস্থা বুঝে। তবে বেটার হচ্ছে না পারলে, মানে আমরা কখনোই আশা করি না যে ভাই 10টা কোশ্চেন করলাম বা 5টা কোশ্চেন করলাম, 5টাই তাকে পারতে হবে। আর আমি কিন্তু ক্লাস অ্যাক্টিভিটিটা অনেক খেয়াল করি, এটা যারা পরীক্ষা অলরেডি দিছে তারাও জানে। ক্লাসে তখন কিছু না বললেও পরীক্ষার সময় বলে দিই যে কে কি করছে, কে কি, আর খাতা তো লেখাই, ওটা তো সামনে থাকেই। এবার তো আর সে সুযোগটা নেই। যাই হোক, এক্সাম সহজ হবে, এক্সাম নিয়ে কোনো মানে করার কোনো দরকার নেই। আমরা যারা নতুন আসছে তারা সবসময় চাই যে মার্কস দিব, সমস্যা নেই। স্যার ফার্স্ট প্র্যাকটিক্যাল ফাইনাল আর সেকেন্ড প্র্যাকটিক্যাল ফাইনাল হয়, দুটো পরীক্ষা হয়, এখন কি দুটোই একসাথে হবে? তাহলে তো সিলেবাস এখন এই বিষয় হয়ে বিষয়ে যাবে। কোনো সিদ্ধান্ত আসেনি, এ স্যার বিষয়ে এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি আমাদের কাছে। এবার গ্রুপ ভাগ করবে কিভাবে স্যার? আগে যেভাবে ভাগ ছিল হয়তো ওইভাবেই ভাগ হবে। এখন জানি না কার ভাগ্যে কয়টা পড়বে। আমরা কি তাহলে আপনার গ্রুপে থাকবো? এটা তো এখনো বলা যাচ্ছে না, এটা তো আসলে আমাদের ধরো অনেক ক্লাস থাকবে, ভেটেরিনারিতে থাকবে, ফিশারিতে থাকবে, এখন কে কোন সময় ফ্রি থাকবে তার উপর নির্ভর করে যে ইচ্ছা করলেও মানে কেউ গ্রুপ চেয়ে নিতে পারবে না, কারণ দেখা যাচ্ছে তার অন্য জায়গায় ক্লাস থাকলো বা এই ধরনের থাকতে পারে। আর মৌলি ম্যাম মনে হয় না গ্রুপ নিতে পারবে, সেক্ষেত্রে ওই 4টা আমারই নিতে হতে পারে, যেহেতু তার ক্লাসটা আমি নিয়েছি। স্যার আপনি আমার এটা নিলে ভালো হবে স্যার। এই হুজুর কাম দিও না। হুজুর অনেক কোশ্চেন করতে পারবে স্যার আপনাকে। হ্যাঁ হুজুর তো আসলে হুজুর ভালোই, আমার কলেজের ছোট ভাই তো। জি স্যার। হ্যাঁ, যাই হোক। স্যার কি কই স্যার, আমাদের মধ্যে স্যার হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই, সবকিছু শেয়ার করতে পারবেন, ব্যাপার না, আমি কিছু মাইন্ড করি না। বলেন কি বলতেছিলেন, বলেন। আচ্ছা যাই হোক, অনেক গল্প হলো, সে মনে হয় অফলাইনে চলে গেছে, আমি আগাই তাইলে। এখন রিএজেন্ট ফেলিং সলিউশন 1 বলি বা এ বলি একই কথা, 2 বা বি, তাহলে এ আর 2 লিখেন না, 1 আর 2 অথবা এ আর বি। ফেলিং সলিউশন সাধারণত দুইটা সলিউশন, যেটা আলাদা আলাদা ভাবে তৈরি করা হয় এবং যখন আমরা রিঅ্যাকশন করাই তখন সেটাকে মিক্স করা হয়। এখানে ফেলিং সলিউশন 1 এ থাকবে
ক্রিস্টালাইন কিউপ্রিক সালফেট বা কপার সালফেট ইন ওয়াটার, সেটাকে আমরা নেব 34.64 গ্রাম, এবং এটা নিয়ে এটা ভলিউমেট্রিক ফ্লাক্সে আমরা 500 ml পর্যন্ত এটা ভলিউম করব। আর ফেলিং সলিউশন 2-তে থাকবে এই যে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বলছিলাম না, এটাকে বলা হয় অন্য নামে রোসিলি সল্ট। এই সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট নিব হচ্ছে 173 গ্রাম, এবং এতে আমরা 60 গ্রাম পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। পিওর যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু অ্যালকালির যে সোর্স সেটা হিসেবেই কাজ করবে। এরপরে এই ভলিউমটাকে আমরা 500 ml পর্যন্ত করব। তাহলে 500 ml ফেলিং সলিউশন 1 তৈরি হলো, 500 ml ফেলিং সলিউশন 2 তৈরি হলো। আর ফেলিং সলিউশন 1 এর কালার হবে হালকা নীল, আর ফেলিং সলিউশন 2 এর কালার হবে ক্লিয়ার, মানে কালারলেস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুইটাকে যখন আমরা মিক্স করব তখন দুইটার কালার হবে ডিপ ব্লু কালার। এরপরে আমরা নিব হচ্ছে মিথিলিন ব্লু, যেটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। এই মিথিলিন ব্লুর 1% অ্যাকুয়াস সলিউশনকে আমরা ইন্ডিকেটর হিসেবে নিব। এটা প্রিপারেশন করা থাকবে। এই যে 3টা সলিউশনের কথা বললাম, এই 3টা সলিউশনই তৈরি করা থাকবে। স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন এটাও তৈরি করা থাকবে। স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন তৈরি করা হয় কিভাবে? 5 গ্রাম পিওর গ্লুকোজকে 1000 ml ডিস্টিল ওয়াটারে ডিজলভ করা হয়। এখানে দেখেন 3 স্টার দেওয়া আছে, মানে এটা মনে রাখতে হবে যে 5 গ্রাম পিওর গ্লুকোজকে আমরা 1000 ml ডিস্টিল ওয়াটারে ডিজলভ করতেছি। ক্যালকুলেশনের সময় এটা লাগবে, এই কারণে এটাকে 3 স্টার দিয়েছি। এবার বলেন এখানে কার কি কোশ্চেন আছে আমি দেখি। স্যার উপরে এআর বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, উপরে যে লেখা আছে এআর ক্রিস্টালাইন কিউপ্রিক সালফেট, ওখানে এআর বলতে আমি কি আপনার কথা শুনতে পাচ্ছি না, অন্য কেউ কি শুনতে স্যার পাচ্ছে? উপরের লাইনে এয়ার ক্রিস্টালাইন কিউপ্রিক ও অ্যাসিড অ্যানালিটিক্যাল রিএজেন্ট, মানে এটা পিওর কোয়ালিটি আর কি। এখানে আর কোনো কোশ্চেন? কালার নিয়ে স্যার একটা বললেন যে ডিপ ব্লু, স্যার এটা যদি আরেকবার একটু বল। প্রথমে ফেলিং সলিউশন 1 থাকবে স্লাইড ব্লু, আর 2 থাকবে ক্লিয়ার মানে কালারলেস। এই দুইটাকে আমরা যখন মিক্স করব তখন হবে ডিপ ব্লু কালার। কেন হবে কেউ জিজ্ঞাসা করেননি, পরে যখন হোয়াই পড়াবো না একসঙ্গে রাখছি। এই যে কেন এটা মিথিলিন ব্লু ইন্ডিকেটর কেন ইউজ করব এটাও কেউ জিজ্ঞাসা করলেন না, এটাও বলা হবে পরে। রোসিলি সল্ট কেন ইউজ করব ভাই, রোসিলি সল্ট কিভাবে কাজ করে সেটাও কেউ জিজ্ঞাসা করেনি, এটাও পরে বলবো। কোশ্চেন হবে এইগুলো, ঠিক আছে? এআর এআর কি বললেন স্যার, একটু আবার বলবেন? অ্যানালিটিক্যাল রিএজেন্ট মানে পিওর গ্রেড। আরে ওই এআর নিয়ে অত টেনশন করার দরকার নেই, মনে করেন এখানে এআর নাই, যেটা কোশ্চেন সেটাই ধরেন, সেটাই আগে বোঝার চেষ্টা করেন। পিওর কোয়ালিটির একটা কিউপ্রিক সালফেট নেওয়া হবে, মানে ব্লু বিট্রাল নেওয়া হবে। তাহলে এখান থেকে কয়টা কোশ্চেন আসছে? 3টা কোশ্চেন আসছে। কেন? ও 4টা কোশ্চেন আসছে যে কেন সে ফেলিং সলিউশন 1 এবং 2 আলাদাভাবে তৈরি করা হয় সেটাও কেউ জিজ্ঞাসা করেনি। কেন মিক্স করার পরে ডিপ ব্লু কালার হচ্ছে সেটা জানতে হবে। রোসিলি সল্ট কেন ইউজ করা হয়েছে এবং কিভাবে কাজ করে সেটা বলা হবে। পরে মিথিলিন ব্লু ইন্ডিকেটর কেন ইউজ করা হয়, কিভাবে কাজ করে এটাও জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকটা স্লাইড দেখি, তারপরে এগুলো নিয়ে আলোচনা। এখন প্রসিডিউরটা দেখবো আমরা। প্রথমে 5 ml ফেলিং সলিউশন নেওয়া হবে। এই 5 ml ফেলিং সলিউশন বলতে
হাফ হবে ফেলিং সলিউশন 1 এবং হাফ হবে ফেলিং সলিউশন 2। তার মানে 2.5 ml ফেলিং সলিউশন 1 এবং 2.5 ml ফেলিং সলিউশন 2। স্যার আমরা তো বলছিলেন যে ফেলিং সলিউশন 1 আর 2 মিক্স করব, মিক্স করার পর নিতে পারি না? না না, মিক্স করার পরে না, একটা মানে আলাদা আলাদা ভাবে নিতে হবে। এটা আলাদাভাবে তৈরি করা হয়, যখন কাজ করা হয় তখন একত্রে করা হয়। তাহলে আমরা 5 ml আর কি মিক্স করব? 5 ml মানে 1 নেব 2.5 ml, হ্যাঁ 2 নেব 2.5 ml। আমাদের মানে কনিক্যাল ফ্লাক্সে আমরা নিজেরা মিক্স করব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এরপরে একে আমরা ডাইলুট করব 15 টু 20 ml ওয়াটারে। সাধারণত 20 ml ওয়াটার করা হয়, সবার ক্ষেত্রে একই করা হয়। মানে যেটা দিয়ে সবার জন্য অ্যাডভাইজেবল দ্যাট যে কাজ করার সময় যেভাবে কাজ করবেন, পরীক্ষায় যে সেটা কাজ করবেন, কারণ এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন না, তাহলে অনেকে এক্সপেরিমেন্ট করতে যায় ভুল করে ফেলে। ঠিক আছে, অনেক মানে একটু কিছু কিছু পণ্ডিত থাকে না, পারলে ভালো, সাকসেসফুলি পারলে তো অবশ্যই ভালো, কিন্তু পরবর্তীতে যদি উল্টো পাল্টা করে ফেলেন তখন তো একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, এই কারণে অ্যাডভাইজেবল হচ্ছে প্র্যাকটিসের সময় যেভাবে, এক্সামের সময় সেইভাবে, কারণ এক্সামে তো একটু ভুল হইলে সেটা অনেক বড় একটা, যেহেতু জবে 20 মার্কস থাকে। এরপরে এটাকে বয়েল করার জন্য হিট দেওয়া হবে। হিট দেওয়ার পরে যে স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন থাকবে বুরেটে, সেখান থেকে ড্রপ বাই ড্রপ এর ভিতরে কনিক্যাল ফ্লাক্সে পড়বে, যতক্ষণ পর্যন্ত না কালার প্রায় ডিসঅ্যাপিয়ার হবে। মানে কালারটা যে 1 এবং 2 মিক্স করার ফলে ডিপ ব্লু একটা কালার চলে আসবে। এরপর যখন আমরা কালারলেস দিচ্ছি, গ্লুকোজ সলিউশন দিচ্ছি, গ্লুকোজ সলিউশনটা এই যে কিউপ্রিক আয়ন যেটা থাকতেছে তাকে রিডিউস করে দিচ্ছে এবং এর কালারটা চেঞ্জ করে প্রায় কালারটা ডিসঅ্যাপিয়ার করে দেবে। টোটাল ডিসঅ্যাপিয়ারের কিছুক্ষণ আগে আমরা এখানে বলা হয় 2 to 3 ড্রপ মিথিলিন ব্লু, কিন্তু আমরা সাধারণত 1 ড্রপ অ্যাডভাইস করি, যে 1 ড্রপ দিলেই এনাফ। 1 ড্রপ মিথিলিন ব্লু ইন্ডিকেটর দেব। এরপরে মিথিলিন ব্লু ইন্ডিকেটর কেন দেওয়া হয় সেটা বলবো। কালার যতক্ষণ না পর্যন্ত, এবার মিথিলিন ব্লু দেওয়ার কালারটা আবার চেঞ্জ হয়ে কিছুটা ব্লু হয়ে যাবে। এই যে ব্লু কালারটা যতক্ষণ না পর্যন্ত ডিসঅ্যাপিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা টাইট্রেশনটা করব, এবং এই একই প্রসিডিওরে আমরা আননোন কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও করব। এই নন কনসেন্ট্রেশনের গ্লুকোজ, নন কনসেন্ট্রেশন কেন বলছি, কারণ হচ্ছে আমরা এখানে নিয়েছি 5 গ্রাম পার 1 লিটার বা 1000 মিলিলিটার। একটু আগেই বললাম না, এই যে স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন 5 গ্রাম পার লিটার, এটাই এর কনসেন্ট্রেশন যেহেতু জানা, সেহেতু এটা নন সলিউশন। এটাকে আমরা 3 বার করি এবং রেজাল্ট কম বেশি ইকুয়াল হয়। কেউ কেউ বেশি পণ্ডিত করতে যায় কিন্তু একবারই করে, এক্সামে ধরা খেলে কিন্তু 5 মার্কস মাইনাস, যে একবার করে আরো দুইটা ডাটা বসায় দিছে, তার ক্ষেত্রে কিন্তু 5 মার্কস মাইনাস, এবং দেখা যাইতে পারে একবার করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকের থেকে যায়, কারণ ওই যে একবার টাইট্রেশন করে এক্সামে যায় আর একবার টাইট্রেশন, অনেকদিন প্র্যাকটিস না থাকলে এটা মানে ডেটাটা ঠিকভাবে নাও আসতে পারে। এই কারণে অবশ্যই 3 বার করে করবেন। কেউ কেউ 2 বার করে 3 বার দেখা যায়, এটা কিন্তু ঠিক না। ধরা পড়লে কিন্তু যে কোনো সারি 5 মার্কস মাইনাস করে দিবে, শুধু আমি না। এরপরে ওই যে নন সলিউশনটা থাকবে, ওটাকে রিমুভ করে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে এবার আননোন কনসেন্ট্রেশন যেটা দেওয়া হবে, সাপ্লাই দেওয়া হবে, সেটা আননোন কনসেন্ট্রেশন সাধারণত দেওয়া হয় যে একটা কনিক্যাল ফ্লাক্সে বা যে গোলতলি ফ্লাক্স বলা হয়, ভলিউমেট্রিক দেওয়া হয়।
আর কি আছে? কারণ কি চলে গেছে স্যারের? আমি আছি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। ও, যাই হোক, একটু মনে হয় নেটের সমস্যা হয়েছিল। এইটুকু থেকে আর কোনো কোশ্চেন আছে? স্যার নিচের 2 লাইনটা একটু বলেন, ওই আননোন সলিউশন দেওয়ার পরে। কারেন্ট সলিউশনের জন্য কি বলতে চাইছিলেন স্যার? তখন তো কারেন্ট চলে ও গেছে। আচ্ছা, ঠিক আছে। নন সলিউশনের ক্ষেত্রে আমরা 3বার করব। যে প্রথমে কি করতেছি, আমরা 5 ml ফেলিং সলিউশন নিচ্ছি, এ থেকে 2.5 ml, বি থেকে 2.5 ml। দেন যে নন সলিউশন, নন কনসেন্ট্রেশনের সলিউশন যেটুকু আছে বুলেটে, সেখান থেকে ড্রপ বাই ড্রপ আমরা টাইট্রেশন করতেছি। টাইট্রেশন কোন পর্যন্ত করতেছি? যতক্ষণ পর্যন্ত কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে তার আগ পর্যন্ত। এবার কালার ডিসঅ্যাপিয়ার হওয়ার আগেই আমরা মিথিলিন ব্লু ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। এবার মিথিলিন ব্লু ইন্ডিকেটর দেওয়ার পরে আমরা টাইট্রেশন করব যতক্ষণ পর্যন্ত কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এরপরে এই যে নন সলিউশন যেটা থাকবে সেটা আমরা বুলেট থেকে আমরা রিমুভ করব। করে বুলেটটা ধুয়ে ওখানে আননোন যে সলিউশনটা দিব ওটাকে আমরা ভরব 100 ml পর্যন্ত ভলিউম করব। করে ওইটা বুলেটে দিব। বুলেটে দিয়ে 5 ml ফেলিং সলিউশন নিয়ে এটাকে আবার প্রথম থেকে টাইট্রেশন আবার শুরু করব 3বার। নন কনসেন্ট্রেশনের সঙ্গে যেভাবে 3বার টাইট্রেশন করছি, আননোন কনসেন্ট্রেশনের সঙ্গেও 3বার টাইট্রেশন করব। তারপরে যে ডাটাটা পাবো সেটাই রেকর্ড করব এবং পার্সেন্টেজে এক্সপ্রেস করে দেব। এটুকু বোঝা গেছে? আর কোনো সলিউশন হ্যাঁ, 3বার টাইট্রেশন, 5বার। কেউ যদি 1বার বা 2বার করে বাকি 3বার দেখাই দেয়, এক্সামে ধরা পড়লে কিন্তু 5 মার্কস মাইনাস। আর এইভাবে চুরি করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনেকেই করে এবং ধরাও খায় বেশি। যাই হোক, অ্যাডভাইজেবল হচ্ছে এরকম 3বার করা, 1বার বা 2বার করে 3বারের ডাটা না দেখানো। প্রসিডিওর বা এর সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এই মিথাইলিন ব্লু ইন্ডিকেটর 2 থেকে 3 ড্রপের বেশি দিলে কি হবে? বেশি দিলে কালার অনেক বেশি চলে আসবে, তখন অনেক বেশি সুগার লাগবে। ওটা একটা ডিপ ব্লু অবশ্যই দেওয়া যাবে না, 1 ড্রপ দিতে হয়। আমাদের যেটা তৈরি থাকে ল্যাবে 1 ড্রপে দিতে বলে, কখনো কখনো 2 ড্রপ দিতে বলে। কাজ করার সময় যেটা দেওয়া হবে, মানে ওটা তো আবার বারবার তৈরি করা হয়, কনসেন্ট্রেশন কম বেশি করা হয়। যখন প্র্যাকটিস করা হবে তখন যে কয় ড্রপ দিতে বলবে এক্সামে সেই ড্রপ। আর কোনো কোশ্চেন? এখন কোশ্চেন হচ্ছে, কেন ফেলিং সলিউশন এ এবং ফেলিং সলিউশন বি আলাদা করে হয়েছে কিন্তু টেস্ট করার সময় মিক্স করা হয়েছে? এই যে প্রাথমিক কথাবার্তা আছে কিছু, যে ফেলিং সলিউশন অলওয়েজ ফ্রেশ প্রিপেয়ার করা হয়। এটা দুইটা সেপারেট সলিউশন হিসেবে তৈরি করা হয়, যেটা ফেলিং সলিউশন এ বা 1 এবং বি বা 2 নামে পরিচিত। ফেলিং সলিউশন ব্লু অ্যাকোয়াস সলিউশন আর ফেলিং সলিউশন বি ক্লিয়ার সলিউশন বা কালারলেস সলিউশন। এতে কি কি থাকে? ফেলিং সলিউশন এতে থাকে হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট, মানে যে ব্লু ভিট্রিয়াল আমি যেটা বললাম সেটা। আর ফেলিং সলিউশন বিতে থাকবে রোসিলি সল্ট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। আবারও বলতেছি, অ্যালকালি সোর্স
হিসেবে কাজ করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় বা এমসিকিউ যে ট্রু ফলস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাই হোক না কেন ওখানে থাকে যে অ্যালকালি সোর্স কোনটা, সিলেটিং এজেন্ট কোনটা, এগুলো কিন্তু থাকে। আনসার যতটুকু লিখতে হবে এইটুকু হচ্ছে এর পরেরটুকু। যদি দুইটা সলিউশনকে আগে মিক্স করা হয় তাহলে অ্যালকালাইনের নেচারের কারণে কিউপ্রাস যে হাইড্রোক্সাইড যেটা ওইটা প্রিসিপিটেট করবে এবং এই আমাদের টেস্টে এটা ইন্টারফেয়ার করবে, যার ফলে এই দুইটা সলিউশনকে আলাদা আলাদাভাবে রাখা হয় এবং এদেরকে অনেক দিন ধরে এরা আলাদা আলাদাভাবে স্টেবল থাকে এবং এদেরকে শেলফে অনেক দিন রেখে ইউজ করা যায়। এর তাহলে কারণ হচ্ছে দুইটা সলিউশন একত্রে মিক্স করা হচ্ছে না কেন? যদি একত্রে মিক্স করা হয় তাহলে এই যে অ্যালকালাইন কন্ডিশনের কারণে কিউপ্রাস যে এই কিউপ্রিক যে হাইড্রোক্সাইড আছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের প্রিসিপিটেট করবে, তখন আর যে কিউপ্রিক আয়নটা পাওয়া যাবে না। সুগার কিউপ্রিক আয়নকে রিডিউস করার জন্য যথেষ্ট পরিমাণ কিউপ্রিক আয়ন পাবে না, যার ফলে এই দুইটাকে আলাদা আলাদা করে রাখা হয়। এটুকু কি ক্লিয়ার? আরো কোনো কোশ্চেন স্যার থাকলে আরেকবার বলবেন। যদি বলতেন। আমরা দেখছি কি যে দুইটা কিউপ্রিক এই যে ফেলিং সলিউশনের দুইটা সলিউশনকে আলাদা আলাদা ভাবে তৈরি করে রাখতেছি। যদি আলাদা আলাদা ভাবে তৈরি করে না রেখে একসঙ্গে মিক্স করে রাখতাম তাহলে এখানে এই যে অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকালি একটা সোর্স আছে না, এই অ্যালকালি সোর্সের কারণে কিউপ্রিক হাইড্রোক্সাইডের একটা প্রিসিপিটেট করতো, যার ফলে যথেষ্ট পরিমাণ কিউপ্রিক আয়ন পাওয়া যেত না। যখনই কিউপ্রিক আয়নটা এখানে সলিউশনে চলে আসতো তখনই সেটা কিউপ্রিক হাইড্রোক্সাইড হিসাবে প্রিসিপিটেট করে যেত। ঠিক আছে, তখন ওই কিউপ্রাস হাইড্রোক্সাইডও হইতো না বা সেখান থেকে হিট দিয়ে কিউপ্রাস অক্সাইডও আমরা পেতাম না, শুধু পেতাম হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড যেটা। কিউপ্রাস হাইড্রোক্সাইডের কি নীল গাঢ় নীল কালার না মানে কোনটা কি জিজ্ঞাসা করছেন? মানে টেস্ট করার আগে দুইটাকে আলাদা আলাদা রাখতেছি, কিন্তু যখন আমরা টেস্ট করব তখন তো A থেকে 2.5 B থেকে 2.5 সেটা তো আসেনি। আগে এইটুকু বল যে কেন দুইটাকে সেপারেট করলাম, কেন ডিপ ব্লু কালার সেটা আমি বলবো। আমি তো এটা কেন আলাদা করে রাখা হয় সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। যে দুইটাকে যদি আলাদা করে না রাখতাম অ্যালকালাইন কন্ডিশনের কারণে কিউপ্রিক হাইড্রোক্সাইডের একটা প্রিসিপিটেট পড়তো, যার ফলে যথেষ্ট পরিমাণ যে কিউপ্রিক হাইড্রোক্সাইড থাকতো না, যেটাকে সুগার রিডিউস করে। একটু মিউট করে দিয়ে স্যার ব্যাক সাউন্ড আসতেছে, বুঝতাছি না স্যার শুনতে পাচ্ছি না। স্যার সবাইকে মিউট করে দিয়ে একটু বলেন স্যার। এই যাদের এখানে শব্দ হচ্ছে প্লিজ একটু মিউট করে দেন। এই যে এই তাড়াতাড়ি কে? মানসুরা কে? স্যার আপনি একটু মিউট করে দেন ওকে। আচ্ছা, আমার এখন মিউট করতে গেলে ওকে এখন খুঁজতে হবে। দিলাম। যদি আমরা দুইটা সলিউশনকে আগে মিক্স করি তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি আছে না, এটার কারণে সেখানে একটা এই যে একটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা আছে কপার সালফেট ইনটু 5টা পানি। এর ফলে যে কিউপ্রিক আয়ন যেটা সেটা ওই যে হাইড্রোক্সিল আয়নের সঙ্গে যুক্ত হয়ে একটা পিপিটি তৈরি করে, যার ফলে ফ্রি কিউপ্রিক আয়ন পাবে না। কিন্তু আমাদের এখানে মেন প্রিন্সিপাল কি, যে কিউপ্রিক আয়নকে সুগার রিডিউস করে কিউপ্রাস আয়নে পরিণত করবে এবং নিজে অক্সিডাইজ হয়ে যাবে। কিন্তু আগেই যদি সে পিপিটি আকারে পড়ে যায় তখন তো আর কিউপ্রিক আয়ন পাবে না, সুগার পাবে। না স্যার।
কোনো কথা বলছে না কেন? এটা কি বোঝা গেল? আমি এটা জি জাস্ট স্যার। 2 লাইনের দুইটা সেন্টেন্সে রাখছি যে ইট উইল ইন্টারফেয়ার ইন আওয়ার টেস্ট, কিন্তু যেটুকু বলছি সেটুকু লিখে নেওয়ার জন্য বলছি, কাগজ কলম রাখতে বলছি এই কারণে। ঠিক আছে, জি স্যার। ওকে, এরপরেরটাই যাই। ফেইলিং সলিউশন এ স্লাইড ব্লু, বি ক্লিয়ার সলিউশন, কিন্তু যখন আমরা এই দুইটাকে মিক্স করতেছি তখন একটা ডিপ ব্লু কালার তৈরি করতেছে। এর কারণ কি? এর কারণ যে বোল্ড করা যেটা সেটা হচ্ছে আনসার। 1 মার্কসের থাকলেও এই আনসারটা লিখলেও হবে, কারণ এখানে একটা বড় একটা কমপ্লেক্সের নাম দেওয়া আছে, যে ফেইলিং রিয়েজেন্ট ব্লু কালার বেসিক সলিউশন। এই যে ফেইলিং রিয়েজেন্ট ইজ এ ব্লু কালার বেসিক সলিউশন অফ, ও এইটার সাথে আর একটু লিখতে হবে, সরি আমি মানে ভুল বলছি, প্রথমে যে এইটুকু লিখলেই হবে। ফেইলিং রিয়েজেন্ট ব্লু কালার একটা বেসিক সলিউশন, যেখানে কি কমপ্লেক্স থাকবে, বিস টার্টারেট ও কিউফারেট 2 কমপ্লেক্স। যখন ফেইলিং সলিউশন এ এবং ফেইলিং সলিউশন বি কে মিক্স করা হবে তখন এটা ডিপ ব্লু কালার তৈরি করবে। কারণ কি? এই অ্যাকুয়াস সলিউশনে টার্টারেট আয়ন আসবে হচ্ছে, এই যে আমরা রোসেলি সল্ট থেকে আমরা টার্টারেট আয়ন পাবো, এটা কিউপ্রিককে চিলেট করে রাখবে। তার ফলে চিলেট করে রাখার কারণ কি? যাতে কিউপ্রিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ না তৈরি হয়। আর এই সিলেক্ট করে রেখে একটা মানে বিস টার্টারোকিউপারেট 2 কমপ্লেক্স তৈরি করবে, যে কমপ্লেক্সটা কালার হচ্ছে ডিপ ব্লু কালার, যার ফলে এই টোটাল কালারটা আসছে ডিপ ব্লু কালার। প্রথমে আমরা দেখছি যে ফেইলিং সলিউশন এ স্লাইড ব্লু বা ব্লু কালার, বি ক্লিয়ার কালার, কিন্তু এই দুইটাকে যখন মিক্স করতেছি তখন রোসিলি সল্ট বা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট থেকে টার্টারেট আয়নটা আসতেছে। এই টার্টারেট আয়নটা চিলেট হিসাবে কাজ করে কিউপ্রিক আয়নকে চিলেট করতেছে, চিলেট করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতেছে। সেই কমপ্লেক্স কম্পাউন্ডটার নাম হচ্ছে বিস টার্টারেটোকিউপারেট 2 কমপ্লেক্স, যার ফলে এখানে কিউপ্রিক হাইড্রোক্সাইডের যে অধক্ষেপ সেটা পড়বে না। কিন্তু আবার এটা কি হয়, সিলেটের কাজ কি, যখন দরকার হবে তখন ওয়াটার সলিউবল হয়ে সে আয়নগুলো সাপ্লাই দিবে। এটাই এবার লাস্ট সেন্টেন্সে বলা হয়েছে, দিস কমপ্লেক্স ফার্নিশেস কিউপ্রিক আয়ন হুইচ অ্যাক্টিভলি participate in the test and get reduced to cuprous oxide giving a red PPT. তাহলে ব্লু কালারের কারণ হচ্ছে যে ওই কমপ্লেক্স, যে চিলেটিং একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে না, মানে চিলেটিং এজেন্ট কিউপ্রিককে নিয়ে যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে ওইটার কালারটাই হচ্ছে ডিপ ব্লু কালার। এটা সম্পর্কে কারো কোশ্চেন থাকলে বলেন, বা বুঝতে না পারলে বলেন। হ্যাঁ একবার বলেন। হ্যাঁ আমি বলছি আবারও, কিউপ্রিক ফেইলিং সলিউশন এ ব্লু কালার, বি ক্লিয়ার কালার, দুইটা যখন মিক্স করব তখন ডিপ ব্লু কালার। এর কারণ হচ্ছে যে রোসিলি সল্ট থেকে যে টার্টারেট আসছে সেটা কপার সালফেট এবং 5টা অণু পানি, মানে সলিউশন বি থেকে আমরা পাচ্ছি টার্টারেট আয়ন, যেটাকে সলিউশন এ থেকে প্রাপ্ত কিউপ্রিক আয়নকে চিলেট করে রেখে একটা নতুন কমপ্লেক্স তৈরি করছে। কমপ্লেক্সটার নাম বিস টার্টারেটোকিউপারেট 2 কমপ্লেক্স। এই কমপ্লেক্সটার কালারটাই আমরা দেখি ডিপ ব্লু কালার হিসেবে। ওকে, এটুকুকে এবার বুঝতে পারছেন সবাই? না বুঝলে বলেন। এটা এবার নিজের ভাষায় লিখবেন, এটা এ করে লেখা আছে, এটা নিজের ভাষায় লিখবেন ভাই। আবারও বলতেছি যে 1 থেকে আসবে কিউপ্রিক আয়ন আর 2 থেকে আসবে টার্টারেট। টার্টারেট একটা চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে কিউপ্রিককে চিলেট করবে এবং একটা নতুন কমপ্লেক্স তৈরি করবে, যে কমপ্লেক্সের নামটাও বলছি। এই কমপ্লেক্সের
কালারটা হচ্ছে ডিপ ব্লু কালার, যেটাকে আমরা এই দুইটা মিক্স করার পরে দেখতে পাই ডিপ ব্লু কালার হিসেবে। আমার মনে হয় এবার সবাই মানে ক্লিয়ার হয়েছে, কারোর কোনো কোশ্চেন থাকার কথা নয় এরপরে, তারপরেও যদি থাকে আমাকে আস্ক করতে পারেন। আগাইলাম তাহলে। এরপরে কেন আমরা হিট দিচ্ছি ফেলিং সলিউশন, আমরা বলছি না যে ফেলিং সলিউশনে প্রসিডিউর এতে বলছি না যে হিট দেওয়া হবে, হিট দেওয়ার পরে তারপরে ড্রপ বাই ড্রপ সুগার এখানে অ্যাড করব। জি স্যার। ফেলিং সলিউশন মূলত এখানে মেন মেকানিজম কি, একজন ইলেকট্রন দান করতেছে আর একজন ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে কি অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে এই ফেলিং সলিউশনটা কাজ করতেছে, তাই না? জি স্যার, রিডক্স বিক্রিয়া। হ্যাঁ, রিডক্স রিঅ্যাকশন আর কি। যখন আমরা হিট দিব, হিট দেওয়ার ফলে সলিউশনের যে কম্পাউন্ড গুলো আছে সেটা আয়নাইজ হয়ে যাবে এবং ফ্রি কপার আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সালফেট আয়ন, টার্ট্রেট আয়ন, হাইড্রক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নটা সলিউশনে দিয়ে দিবে। এই আয়নটা আরো হিট এনার্জি অ্যাবজর্ব করবে, করে একটা অ্যাক্টিভ স্টেটে চলে আসবে, যার ফলে তাদের কেউ ইলেকট্রোফিলিক বা কেউ নিউক্লিওফিলিক, মানে কেউ ইলেকট্রন লস করতে অথবা কেউ ইলেকট্রন গ্রহণ করতে সমর্থ হবে এবং সেটা দ্রুততর করবে। মানে হিট দিয়ে আমরা প্রথমে তৈরি করতেছি বিভিন্ন ধরনের আয়ন, এই আয়নগুলো আবার হিট এনার্জি অ্যাবজর্ব করতেছে, করে তাদের কেউ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তাদের কারো বৃদ্ধি পাচ্ছে, কারো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেড়ে যাচ্ছে। এইটুকু লিখলেই হবে এই যে প্রথম দুই প্যারা। তারপরে লাস্টের প্যারাটা বোঝানোর জন্য যে the copper and tartrate combine to form a complex that is attached to a nucleophilic hydroxyl group on aldehyde and oxidize it to carboxyl group. Copper gets reduced to form cuprous oxide, which is seen as a red PPT. এটা কি বোঝা গেছে? এর মেন কথা হচ্ছে এটা একটা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া, যেখানে হিট দেওয়া হচ্ছে, হিট দিলে আয়নাইজেশন, এই যে কম্পাউন্ডগুলোর আয়নাইজেশন হচ্ছে এবং কি কি আয়ন এগুলো একটু লিখতে হবে। এবার এই আয়নগুলো আবারও হিট এনার্জি অ্যাবজর্ব করতেছে, করে একটা অ্যাক্টিভ স্টেটে যাচ্ছে। অ্যাক্টিভ স্টেটে তাদের ভিতরে যে ইলেকট্রন গ্রহণ করার, সবাই তো আর ইলেকট্রন গ্রহণ করবে না, আবার কেউ কেউ ইলেকট্রন ত্যাগ করবে, এই প্রবণতাটা বৃদ্ধি পাবে। তাহলে কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন যে কেন আমরা হিট দেই। কোশ্চেন নাই? আমরা সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট ফেলিং সলিউশনে ইউজ করি। Why sodium potassium tartrate is used in failing solution, or how does potassium sodium tartrate work? সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট কিভাবে কাজ করে, এটা সিলেটিং এজেন্ট যেভাবে কাজ করে এটা সেটাই। যদি কেউ মানে সিলেটিং এজেন্টটা কিভাবে কাজ করে বুঝে থাকেন তাহলে সেটা অবশ্যই বুঝে যাওয়ার করে। তারপরে আমরা দেখি এই যে ফেলিং সলিউশনের মেন একটা শর্ত কি, মেন শর্ত হচ্ছে এটা অ্যালকালাইন কন্ডিশনে করতে হবে এবং এটা এর সবচেয়ে বড় একটা লিমিটেশন। যেখানে আয়ন কিউপ্রাস হাইড্রোক্সাইডে পরিণত হয়, একটু আগেই বলছি এই অ্যালকালাইন কন্ডিশনে কিউপ্রিক আয়নটা কিউপ্রাস হাইড্রোক্সাইডে পিপিটি দিয়ে দেবে। এটা প্রিভেন্ট করার জন্য সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট অ্যাড করা হয়, যেখানে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট কিউপ্রিক আয়নের সঙ্গে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সটা কিউপ্রিক আয়নকে এই যে হাইড্রোক্সাইড থেকে আলাদা করে রাখে। এই আলাদা করে রাখার কারণে যখন এ সলিউশন এবং বি সলিউশন মিক্স করা হয় তখন এই কপার সলিউশনটা হাইড্রোক্সাইড থেকে আলাদা থাকে, এর সঙ্গে কিউপ্রিক হাইড্রোক্সাইড তৈরি করতে পারে না। এটুকু লিখলেই হবে, বাকিটুকু বোঝার জন্য ফার্স্ট প্যারাটা লিখলেই হবে। Aqueous tartrate and form the dissolved Broceli salt, chelate to cupric ion.
ফ্রম দ্য ডিজলভ কপার সালফেট ক্রিস্টাল, এবং এখানে একটা কমপ্লেক্স তৈরি করছে, যেটা আগে বলছি দিস কমপ্লেক্স ফার্নিশেস। এটা ওই আগের কথাই, একই কথাই। মেন কথা হচ্ছে ফার্স্ট প্যারাটা বুঝলেই হবে যে এটা আগে কিন্তু যে কেন এখানে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট কেন এটা একটা সিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। কিভাবে সিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে? যখন আমরা দুইটা কে মিক্স করতেছি, তার ওখানে সিলেটিং এজেন্ট থেকে টার্টারেট কিউপ্রিক আয়নকে সিলেট করে রেখে একটা কমপ্লেক্স তৈরি করতেছে। এই কমপ্লেক্স তৈরি করার ফলে এই কিউপ্রিক আয়নটা হাইড্রোক্সাইডের সঙ্গে মিশে আর কিউপ্রিক হাইড্রোক্সাইডের পিপিটি তৈরি করতে পারে না। কিন্তু যখনই আমাদের কিউপ্রিক আয়নকে দরকার হয়, যে সুগার রিডিউস করার জন্য দরকার হয়, তখন সেটা রেডলি অ্যাভেলেবল পাওয়া যায়, যার ফলে এই সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট ইউজ করা হচ্ছে। তাহলে কেন চিলেট হিসেবে ইউজ করা হয় বা কোনটা চিলেট হিসেবে ইউজ করা হয়, সেটার কাজ কি, এটা আমরা তো মনে হয় বুঝতে পারছি। যদি কোশ্চেন থাকে তাহলে বলেন। এটা আগেও বলা হয়েছে, সেই একই কথা আবার বলবেন। কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ আশিক, জি স্যার। আশিক খুঁজুন, কোশ্চেন নাই? স্যার বুঝতে পারছি। বাকিরা? বুঝেছি স্যার। ওকে, তাহলে আগাইলাম। কেন মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা আমরা ইউজ করব, এটা একটা কোশ্চেন ছিল না? মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা আমরা ইউজ করব। মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা অক্সিডেশন রিডাকশন যে রিঅ্যাকশন হয় সেক্ষেত্রে কমন একটা ইন্ডিকেটর। এটার অক্সিডাইজ ফর্মে ব্লু কালার, কিন্তু যখন এটা রিডিউস হয় তখন এটা কালার। যখন আমরা গ্লুকোজ দিচ্ছি, এই ফেলিং সলিউশনে দিচ্ছি, তখন কি হচ্ছে, ফেলিং সলিউশন থেকে যে কিউপ্রিক আছে তাকে রিডিউস করে কিউপ্রিয়াস আয়নে পরিণত করতেছে এবং কালারটা চলে যাচ্ছে। কিন্তু এটা যে সম্পূর্ণ রিমুভ হয়েছে সেটা আমরা কখন বুঝবো? এই কারণে কালারটা টোটাল ডিসঅ্যাপিয়ার হওয়ার আগে আমরা বা 2 ড্রপ আমরা মিথিলিন ব্লু ইন্ডিকেটর দিচ্ছি। এই মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা কি হিসেবে কাজ করে? যখন কোনো গ্লুকোজ শেষ হয়ে যাবে তখন এটা রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে কালারলেস হয়ে যাবে। এর আগে তো কালারটা প্রায় ডিসঅ্যাপিয়ার হওয়ার সময় যখন দেয়া হবে তখন কিন্তু কালারটা আবারও প্রায় ব্লু কালার চলে আসবে। এবার যখনই এই কালারটা এই গ্লুকোজ শেষ হয়ে যাবে, গ্লুকোজ টোটাল যে কিউপ্রিক আয়ন ছিল, কিউপ্রিক আয়নকে রিডিউস শেষ করলো, তখন মিথিলিন ব্লুকে রিডিউস করা শুরু করবে। এই মিথিলিন ব্লুকে রিডিউস করা যখন রিডিউস করবে তখন সেটা কি হবে, কালারলেস হয়ে যাবে। এই যখন টোটাল কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে সেটাই টাইট্রেশনের এন্ড পয়েন্ট হিসেবে নির্দেশ করবে। এভাবে এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তার মানে মিথিলিন গুলো কি করতেছে, যে যখন গ্লুকোজ শেষ হয়ে যাচ্ছে, যখন ফেলিং সলিউশন শেষ হয়ে যাচ্ছে, গ্লুকোজ তো বুড়েটে থাকে, গ্লুকোজ বুড়েটে থাকে, সে মিথিলিন গুলোকে যখন ফেলিং সলিউশন যখন টোটাল রিডিউস করা শেষ করতেছে, তখন এই তারপরে চলে আসবে মিথিলিন গুলো রিডিউস করবে। যখন রিডিউস হয়ে যাবে তখন সেটা কালারলেস হয়ে যাচ্ছে। যেহেতু 1 ড্রপ দেওয়া হয়েছে, এটা মানে প্রায় সঙ্গে সঙ্গেই আর কি কালারলেস চলে আসবে। এটার যে কনসেন্ট্রেশন বেশি ভ্যারি করবে না আর কি আমাদের রেজাল্টে। আর যখনই টোটাল কালারটা ডিসঅ্যাপিয়ার হবে তখন এটা নির্দেশ করবে যে এটা শেষ হয়েছে, রিঅ্যাকশনটা শেষ হয়েছে। এখন এই সম্পর্কে কারো কোশ্চেন থাকলে বলেন, একটু তাড়াতাড়ি বলেন, কারণ আর 20 মিনিট আছে তো, আর ডেটা ক্যালকুলেশন দেখাইতে হবে। স্যার আমার নেট প্রবলেমের জন্য আমি শুনতে পারি নাই লাস্টের কথাগুলো স্যার। আচ্ছা বলতেছি, আরো কারো যদি কোশ্চেন থাকে বলুক, বলতেছি। আর কারোর কোনো কোশ্চেন?
স্যার কারো কোনো মূলত কোশ্চেন নাই? মিথাইল ব্লু কার মানে কি কোনটা শেষ হওয়ার ইন্ডিকেট করতেছে? গ্লুকোজ কপার মিথিলিন গুলো ইন্ডিকেট করতেছে এখানে ফেইলিং মানে সলিউশন আমার শেষ। দ্রবণের মধ্যে ফেলিং সলিউশনটা শেষ হচ্ছে কিনা এটা আমার মিথাইল ব্লু ইন্ডিকেট করবে, আর গ্লুকোজ দিয়ে মানে ওটার রিঅ্যাকশন হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার বুঝতে পারছি। এই যে এখানেই তো বলা হয়েছে আফটার দ্য গ্লুকোজ টাইট্রান্ট হ্যাজ কমপ্লিটলি রিডিউস অল দ্য কিউপ্রিক আয়ন টু কিউপ্রাসাইন, দ্য মিথিলিন ব্লু উইল বি রিডিউস বাই দ্য গ্লুকোজ। মানে গ্লুকোজ তো আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই আছে 100 ml পর্যন্ত বুরেটে দেওয়া যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা ফেইলিং সলিউশনটা ইউজ করতেছি 5 ml, ওইটা তো নির্দিষ্ট, ঠিক আছে। তাহলে যখন কিউপ্রিক আয়ন শেষ হয়ে যাবে মিথিলিন ব্লুকে, আর যখন মিথিলিন গুলো টোটাল রিডিউস হয়ে যাচ্ছে তখন সেটা কালারলেস হচ্ছে। এই কালারলেসটাই হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই স্লাইডটাই লিখতে হবে যে কেন মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা আমরা ফিলিং টেস্টে ইউজ করতেছি। লাস্টে যে কোশ্চেন করছিলেন শুনতে পাচ্ছিলেন না জি বলছিলেন, স্যার এটা বুঝছি। কি এখন ক্লিয়ার? তাহলে এটা সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন নাই? ওকে, এখন ফেইলিং সলিউশন আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? সাধারণত এটা রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার ডিফারেন্সিয়েট করার জন্যই ব্যবহার করা হয়। এছাড়া এটা মনোস্যাকারাইডের কমন টেস্ট হিসেবেও ব্যবহার করা যায়। আর মেডিকেল ফিল্ডে যে আমাদের যে ডায়াবেটিস টেস্ট করার সময় যে ইউরিন টেস্ট করা হয়, ওখানে গ্লুকোজের মাত্রা কেমন সেটা দেখার জন্য আর কি এটা ব্যবহার করে ফিলিং টেস্ট। আগে করতে, এখন অন্যগুলো করে। আরো একটা কোশ্চেন যেটা গতবার এক্সটার্নাল জিজ্ঞাসা করছিল, যদিও এটা আমাদের রিলেটেড না, মেডিকেল রিলেটেড, তারপর যেহেতু জিজ্ঞাসা করছে সেহেতু আমি বলি যে এই বিভিন্ন টেস্ট করার বাদে ডায়াবেটিস যে কারোর আছে সেটা কিভাবে বোঝা যায়? একটা ওয়াকওয়ার্ড কোশ্চেন এবং আনসারটা আরো বেশি ওয়াকওয়ার্ড। হ্যাঁ বলি, যখন মানে কোনো ব্যক্তির ডায়াবেটিসটা, তো প্রাথমিক কিছু লক্ষণ তো আছেই, যে ঘন ঘন মূত্র ত্যাগ করবে। এই ধরনের কোনো পেশেন্ট যদি কোনো জায়গায় মূত্র ত্যাগ করে, সেখানে যদি পিঁপড়া সেই মূত্রের উপর যে বা তার আশেপাশে ঘোরাঘুরি করে, তখন একটা প্রাথমিক লক্ষণ যে তার ডায়াবেটিস থাকলেও থাকতে পারে। এটা এক্সটার্নাল জিজ্ঞাসা করছিল, ঠিক আছে? তাহলে কি বলতে পারবেন এটা? জি স্যার। ওকে, এটা কি ইউরেনিয়ার সুইটনেসটা বাড়ার কারণে আমার পিঁপড়া আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুগার সুগার থাকার, ওই তো সুইটনেস আর সুগার, এই হুজুর শুধু খালি ঝামেলা করে। এগ্রিকালচারে এসব কোশ্চেন জিজ্ঞেস করলে স্যার কি জবাব দেওয়া যায়? এখন এটা মানে কোশ্চেন আর কি, বেসিক থেকে, মানে অনেকে বলে না যে এগুলো যে আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স অনেক সময় করে থাকে আর কি, পারলে দেখা যাচ্ছে খুশি হয়, আর অনেক কোশ্চেন করে না। সাধারণ জ্ঞান তো, সাধারণ জ্ঞান হিসেবে জিজ্ঞাসা করে যে এই টেস্ট করার আগে কিভাবে মানুষ বুঝতো। আগে তো টেস্ট করার আগে তো মানুষ বুঝতোই না যে আসলে সেখানে ডায়াবেটিস, অনেকে এখনো ডায়াবেটিস বুঝেই না যে আসলে ডায়াবেটিস, পাত্তাই দেয় না। এখন এর কিছু লিমিটেশন আছে, যেমন রিয়েজেন্টটা খুবই আনস্টেবল, যে দুইটা একসাথে মিক্স করলে এখানে ইয়ে হয়ে যাচ্ছে, পিপিটি করতেছে, পিপিটি করছে, এটা একটা আর এই যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে আমরা অ্যালকালিটা ব্যবহার করতেছি, এটা ডিস্ট্রয় করে দিতে পারে, মানে গ্লুকোজকে ডিস্ট্রয় করে দিতে পারে। আবার এখানে ওয়াটার রিডাকশন হয়, যার ফলে ফলস রেজাল্ট পাওয়া যায়। আর এর মাধ্যমে অ্যারোমেটিক অ্যালডিহাইডকে ডিটেক্ট করা যায় না। আর 5 নাম্বার লিমিটেশন হচ্ছে এই রিঅ্যাকশন অনলি অ্যালকালাইন এনভায়রনমেন্টে হয়, অ্যাসিডিক এনভায়রনমেন্টে এটা হয় না। অ্যাসিডিক এনভায়রনমেন্টে কপার 2 আয়ন স্টেবিলাইজ হয়ে যাবে এবং
ইজিলি অক্সিডাইজ হবে না, যার ফলে রিঅ্যাকশনটা ফেল করবে। লিমিটেশন বুঝতে পারছেন যে এটা রিয়েজেন্টটা মানে আনস্টেবল, এবং যে অ্যালকালিটা ইউজ করা হচ্ছে, বিশেষ করে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা যায়, তো এই অ্যালকালিটা কার্বোহাইড্রেট মানে যে গ্লুকোজ যেটা আমরা দেখছি, শুধু তো গ্লুকোজ নির্ণয় না, আরো অনেক কিছু এখানে কার্বোহাইড্রেট অনেকগুলো নির্ণয় করা যায়, সেটাকে ডিস্ট্রয় করে দেবে। আবার এখানে ওয়াটার রিডাকশন হতে পারে, যেটা পজিটিভ রেজাল্ট দিবে। আবার অ্যারোমেটিক অ্যালডিহাইড যেগুলো আছে সেগুলোকে এটা দ্বারা ডিটেক্ট করা যাচ্ছে না, এরপরে অ্যাসিডিক কন্ডিশনে এটা করা যাচ্ছে না, শুধুমাত্র অ্যালকালাইন কন্ডিশনে এটা হচ্ছে। এ সম্পর্কে কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আগাইলাম। এই যে বেনেডিক্ট টেস্ট আর ফেলিং টেস্ট মোটামুটি একই প্রিন্সিপালে চলে, সেটার ক্ষেত্রে এই এখানেও যে কিউপ্রিক আয়নকে শুধু পার্থক্য যেটা সেটা আমি পড়াবো। এটা প্রিন্সিপালটা জাস্ট রেখে দিয়েছি যে আপনারা একবার চোখ বুলায় নেবেন, কারণ এটা প্রিন্সিপালটা সবাইকে পড়ানো হয়েছে এবং এটা পরীক্ষাও আপনারা দিবেন, যার ফলে এটা পড়ায় আমি টাইম নষ্ট করবো না। শুধু এই স্লাইডটা থাকবে, দুইটা স্লাইড থাকবে, আপনারা জাস্ট একবার চোখ বুলাইলে বুঝতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারলে পরে আমাকে জিজ্ঞাসা করেন যখন এটা ক্লাস নেওয়া হবে। একই প্রিন্সিপাল, এখানে কপার সালফেট, শুধু এই যে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেটের পরিবর্তে সোডিয়াম সাইট্রেট ইউজ করা হচ্ছে, আর সব দেখেন একই, সুতরাং না বোঝার কোনো নেই। কপার সালফেট, সেখান থেকে এই যে কায়ন প্লাস সালফেট, এইভাবে হচ্ছে, আর বুঝাইলাম। এখন এই ফেলিং সলিউশন এবং বেনেডিক্ট সলিউশনের ভিতরে যে পার্থক্য এটা আছে। ফেলিং সলিউশন থাকে দুইটা, ফেলিং সলিউশন 1 এর কম্পাউন্ড, এর ভিতরে কি কি থাকে কম্পোনেন্ট হিসেবে কপার সালফেট, যেটা হচ্ছে কপার সালফেট এবং 5টা পানি বা ব্লু ভিট্রিয়াল। আর ফেলিং সলিউশন 2 তে থাকছে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা পটাশিয়াম সোডিয়াম টার্ট্রেট, দুইটার যে কোনো একটা বলা যায়, অথবা রোসেলি সল্ট এটাও বলা যায়। ওয়াটার থাকতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে। আর বেনেডিক্ট সলিউশনে থাকতেছে কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট থাকতেছে, আর সোডিয়াম কার্বনেট থাকতেছে, ওয়াটার থাকতেছে। বেনেডিক্ট টেস্টে হচ্ছে অ্যালকালাইন কন্ডিশন কে তৈরি করতেছে? আমাকে তো আসতে দিবে। অ্যালকালাইন মিডিয়াম এখানে ফেলিং টেস্টে প্রোভাইড করতেছে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে সোডিয়াম কার্বনেট। হুজুর খুশি? এরপরে এখানে প্রিসিপিটেশন চেক দেওয়া হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা রোসেলি সল্ট দিয়ে, আর বেনেডিক্ট টেস্টে সিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে সোডিয়াম সাইট্রেট। ক্লিয়ার? দুইটার ভিতরে পার্থক্য ক্লিয়ার? জি স্যার। আরো একটা আছে যে এখানে, এটা বলে দেব, লিখে রাখতে হবে যে এখানে যে এখানে বলতে ফেলিং সলিউশন, ফেলিং সলিউশনে যে আমরা অ্যালকালিটা ব্যবহার করতেছি, এটা কার্বোহাইড্রেটকে ডিস্ট্রয় করতে পারে, কিন্তু আমরা বেনেডিক্ট টেস্টে যে সোডিয়াম কার্বনেট ইউজ করতেছি, এটা সাধারণত কার্বোহাইড্রেট বা গ্লুকোজকে ডিস্ট্রয় করে না। ওকে, এই যে আগের স্লাইডে এটা আছে না, এই যে the strong alkali present in the failing test may destroy, আর বেনেডিক্ট টেস্টে যেহেতু সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়, এটা ডিস্ট্রয় করে না, দুর্বল ক্ষার এর জন্য। এখন ডেটাটা আমরা কিভাবে নেব? ফেলিং নাম্বার অফ অবজারভেশন দেখাবো আমরা 3টা। 5 ml ফেলিং সলিউশনটা নিচ্ছি, বুরেটের 2টা রিডিং থাকে আমরা জানি, ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং। ইনিশিয়াল যদি x হয়, ফাইনালের ক্ষেত্রে 3টা অবজারভেশনের ক্ষেত্রে 3টা। এবার এটা হচ্ছে নন কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটা পার্থক্য করলেই তো হবে যে এখানে 2 - x1 করলে তো কতটুকু আসছে সেটা। এবার এই 3টাকে মিন করলে আমাদের একটা মান পাবো, মানে 3টা অবজারভেশন করব, 3টাই যে এমএল গুলো আসে, আমরা সেই যে কয় এমএল আসছে সেই কয় এমএল লিখে আমরা এখানে একটা মিন করে রাখলাম। এবার আননোনের ক্ষেত্রে কি করব? এটাকে, এই মিনটাকে আমরা x দ্বারা ডিনোট করব, xm এর,
আর আননোনের ক্ষেত্রে আমরা করব কি, এখানেও 5 ml সলিউশন নেব, ইনিশিয়াল y1 ধরলাম বা ফাইনাল তাহলে y2, এইভাবে করে এখান থেকেও একটা মিন বের হবে, সেটাকে আমরা বলতেছি y। এই দুইটা ডাটা সম্পর্কে কি কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো হচ্ছে স্যার ফেহেলিং টেস্টের মাধ্যমে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বের করতেছি, স্যার মাঝখান দিয়ে বেনেডিক্ট টেস্টটা কেন আসলো? বেনেডিক্ট টেস্ট এবং ফেলিং টেস্টের ভিতরে পার্থক্য জিজ্ঞাসা করে, কারণ বেনেডিক্ট টেস্ট দিয়েও কার্বোহাইড্রেটকে মানে এটা নির্ণয় করা যায়, কিন্তু কেন আমরা এখানে মানে বেনেডিক্ট টেস্ট আর ফেলিং টেস্টের ভিতরে যে পার্থক্য একই ধরনের, তো এই কারণে জিজ্ঞাসা করা হয়েছে যে এইখানে দেখছেন না যে সিলেট হিসাবে যা ইউজ করা হচ্ছে এইটুকুই পার্থক্য আর ওই কম্পোজিশন, কিন্তু এইটা বেনেডিক্ট টেস্ট দিয়েও এই কাজটা করা যায় যে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা, কিন্তু কেন এটা ফেলিং টেস্টের আর এটার ভিতরে কি পার্থক্য আছে সেইটা। জি স্যার। স্যার তাহলে বেনেডিক্ট টেস্ট আমরা কেন করলাম না গ্লুকোজের জন্য? গ্লুকোজের জন্য বেনেডিক্ট টেস্টটা আমরা করলাম না, এখন ফেলিং টেস্টটা সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এবং এতে কোয়ান্টিটিটা যে কোয়ান্টিটি চলে আসছে কোয়ান্টিটিটা নির্ণয় করা যাচ্ছে। বেনেডিক্ট টেস্টে সেটা কি আছে, সেটা বেনেডিক্ট টেস্ট কি কোয়ান্টিটি নির্ণয় করে না শুধু কোয়ালিটি টেস্ট হিসেবে ইউজ করা হচ্ছে? এখানে কি আছে সেটা ইউজ করার জন্য বেনেডিক্ট টেস্ট। ঠিক আছে, এই ডাটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? এরপরে দেখেন ক্যালকুলেশন করার আগে আমরা প্রথমে নিছিলাম কত গ্রাম, 5 গ্রাম পার 1 লিটার, তাই না? মনে রাখতে বলছিলাম না স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন 5 গ্রাম পার লিটার? জি স্যার। হ্যাঁ সেইটা, তাহলে 5 গ্রাম যদি নেওয়া হয় আমরা জানি কি 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, মানে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, সেখান থেকে 100 সেন্টিগ্রাম, সেখান থেকে 1000 মিলিগ্রাম, তাহলে 5 গ্রাম সমান কত আসবে? স্যার 500 মিলিগ্রাম। 5000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রাম। হ্যাঁ, তাহলে 1000 মিলিগ্রাম সলিউশন কন্টেন্ট 5000 মিলিগ্রাম গ্লুকোজ, মানে এই যে 1 লিটার যে সলিউশন আছে ওখানে কতটুকু 5000 মিলিগ্রাম গ্লুকোজ আছে, তাহলে 1 গ্রামে কতটুকু আছে এবং x গ্রামে কতটুকু আছে সেটা, তাহলে 5 ইন্টু এক্স, এখানে কিন্তু দুইটা এক্স না, 5 ইন্টু এক্স বা 5x মিলিগ্রাম। ঠিক আছে, এই স্লাইডটা বুঝতে পারছেন? জি স্যার। এখন যখন আমরা ক্যালকুলেশন করব 5 ml ফেইলিং সলিউশন ইকুয়ালস টু কি, x ml স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন ছিল। আমরা যে ডেটা থেকে একটা x পাইছিলাম না, মানে স্যার পূর্বের স্লাইড থেকে যে x এর মানটা। হ্যাঁ হ্যাঁ x টা, এই যে মিন একটা পাইছিলাম না x। জি স্যার। এই তাহলে x ml স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন সমান আমরা কি পেয়েছি এখানে, এই যে 5 ইনটু x মিলিগ্রাম গ্লুকোজ, এই সেটা 5 ইনটু x, এই 5 ইনটু x মিলিগ্রাম গ্লুকোজ, তাহলে 5 ml ফেইলিং সলিউশন কন্টেন্ট করতেছে কত, 5 ইনটু x মিলিগ্রাম গ্লুকোজ। ওকে, এবার দেখেন আননোন কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কি, এখানেও আমরা নিয়েছি কি 5 ml ফেইলিং সলিউশন, মিন করে পেয়েছি y ml আননোন গ্লুকোজ সলিউশন। এবার y ml আননোন গ্লুকোজ সলিউশন কন্টেন্ট কি, এই যেহেতু 5 ml এখানেও কমন এখানেও কমন, তার মানে কি এই 5 ml ফেইলিং সলিউশন ইকুয়াল হচ্ছে 5 ইনটু x মিলিগ্রাম গ্লুকোজ, আবার এখানে 5 ml ফেইলিং সলিউশন তার মানে হচ্ছে y ml আননোন গ্লুকোজ সলিউশন। তা দুইটার ডান পাশ তাহলে সমান, দুইটার বাম পাশ সমান হইলে তাহলে দুইটার ডান পাশও আমরা সমান হিসেবে লিখতে পারি। জি স্যার। সেটা লিখছি y ml আননোন সলিউশন কন্টেন্ট 5 ইনটু x মিলিগ্রাম গ্লুকোজ। এবার তাহলে 1 ml আননোন সলিউশন কন্টেন্ট এই যে 5x বাই y ml, এই y মিলিগ্রাম গ্লুকোজ। এরপরে
যেহেতু পার্সেন্টেজ আকারে আমাদের দেখাইতে হবে, সেহেতু 100 আমরা দেখাবো। 100 ml গ্লুকোজ সলিউশন কন্টেন্ট, এটাকে ক্যালকুলেশন করলে হবে। আর রেজাল্ট আকারে লেখার সময় অবশ্যই মিলিগ্রাম পার্সেন্টেজ লিখতে হবে, কারণ আমরা এখানে পার্সেন্ট আকারে প্রকাশ করছি। এখন এই ক্যালকুলেশনে কারোর যদি বুঝতে অসুবিধা হয়, আমি আরো একটু ডিটেলসে দেখাচ্ছি, সেটা দেখলে আশা করি বোঝা যাবে। 3টা অবজারভেশন নিলাম। হেলিং সলিউশনের অ্যামাউন্ট 5। মনে করি নন কনসেন্ট্রেশনের ক্ষেত্রে ইনিশিয়াল রিডিং ছিল 0, ফাইনাল 6.1। তারপরে অবজারভেশন 2 এর ক্ষেত্রে এটাই তো ইনিশিয়াল হবে, আগেরটার ফাইনালটা এটার ইনিশিয়াল, এখানে তাহলে 12.2 হলো ফাইনাল, এখানে 12.2 হবে ইনিশিয়াল, তাহলে 18.3, মানে এরকম নাও আসতে পারে 6 পয়েন্ট বা সামথিং। আমি এক্সাম্পল দেওয়ার জন্য 6.1 ইউজ করছি। তাহলে এটার 3টা অবজারভেশনে 6.1 আসলো, মিন করলে হলো 6.1। এটাই হচ্ছে এক্স এর মান। এক্স যেখানে আমরা ইউজ করছিলাম, এই যে এক্স, সেক্ষেত্রে আসলো এই যে 6.1। এবার আননোন ডাটা যেটা দেখবো আমরা, আননোন ডাটা মনে করে 0 থেকে শুরু হয়ে আমাদের 7 একটা রিডিং আসলো, প্রত্যেকটাই 7 আসলো বা যে কোনো একটা রিডিং আসলো, মিন করলাম 7 পেলাম। এখন তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমরা 7 ইউজ করবো, এক্স এর ক্ষেত্রে 6.1 ইউজ করবো। তাহলে 5 ml ফেলিং সলিউশন কন্টেন্ট কি 6.1 ml স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন, মানে 5 ml সলিউশন দিয়ে আমরা 6.1 ml 5 ml ফেলিং সলিউশনকে রিডিউস করার জন্য 6.1 ml স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন লাগছে আমাদের। এবার সেই জায়গায় কতটুকু গ্লুকোজ আছে, সলিউশনে কতটুকু গ্লুকোজ আছে, সেটা তো আমরা বের করছি। 5 গ্রাম। কিভাবে সেটা তো আমরা এখানেই দেখছি যে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, তাহলে 5 গ্রাম সমান কত, 1000 গ্রামে 1000 ml কন্টেন্ট 5000 মিলিগ্রাম গ্লুকোজ, 1 ml কতটুকু, আর 6.1 কতটুকু, এই যে 30.5 আমরা বের করছি এখানে ক্যালকুলেশন করে, সেটাই 30.5 আসছে। এটুকু ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে বলেন। মানে এক্স এর জায়গায় আমরা আরেকটা ডেটা দিয়ে আমরা সেটা ইউজ করছি। ফাইভ ml বাদ দিয়ে যদি, হ্যাঁ বলেন। 5 ml টা তো ফেলিং সলিউশন, আমরা ওটা নিচ্ছি। এখন যদি কেউ অন্য 5 ml না নিয়ে যদি আমি 10 ml নিই, সেক্ষেত্রে আমরা কি 10 ml সলিউশন বের? হ্যাঁ 10, তখন 10 চলে যাবে, 5 এর জায়গায় 10, সেটা তো বলছি হবে। তবে অ্যাডভাইজেবল হচ্ছে ক্যালকুলেশন করার সময় ঠিক রাখা, যেন উল্টো পাল্টা না হয়ে যায়। ঠিক আছে? যদি আমরা 10 ml ফেলিং সলিউশন নিতে চাই, তখন 5 ml এ নিতে হবে, 5 ml বি নিতে হবে। তখন ওই জায়গায় লিখতে হবে যে এখানে যে 10 ml ফেলিং সলিউশন দ্যাট ইজ ইকুয়াল টু যতটা আসে, তখন অবশ্যই 6.1 যদি 5 এর ক্ষেত্রে আসে, 10 এর ক্ষেত্রে আর একটু বেশি আসবে, ডাবলও হইতে পারে, ডাবল হওয়ার সম্ভাবনাই বেশি। এভাবে লিখতে হবে, তখন সেটাও ক্যালকুলেশন করার ক্ষেত্রে ঠিক করতে হবে। ঠিক আছে? যেহেতু এক্সামে বলে দেওয়া হয় 5 ml ফেলিং সলিউশন নিয়ে করো, তখন 5 ml নিয়ে করতে হবে। এবার আননোন কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এখানে পাইলাম 7, তাহলে 5 ml ফেলিং সলিউশন দ্যাটস ইকুয়াল 7 ml আননোন গ্লুকোজ সলিউশন। তাহলে 7 ml আননোন গ্লুকোজ সলিউশন, এটা ডান পাশে ছিল, আর ওই যে 30.5 মিলিগ্রাম গ্লুকোজ ছিল, এটা দুইটা ডান পাশ সমান, যেহেতু দুইটার বাম পাশ সমান, সেহেতু দুইটা ইকুয়েশনে যদি লেফট হ্যান্ড ইকুয়াল থাকলে কি রাইট হ্যান্ড ইকুয়াল হবে, সেটাই আর কি। তাহলে 1 ml কতটুকু আর 100 ml কতটুকু, এটাকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই মিলিগ্রাম। রেজাল্ট লেখার সময় অবশ্যই আর সাপ্লাইড স্যাম্পল বা যা স্যাম্পল সাপ্লাইড টু আস, যেভাবেই সেন্টেন্স যাই হোক না কেন, যে মিলিগ্রাম পার্সেন্টেজ অফ গ্লুকোজ এইটার জন্য ঠিক থাকে। অনেকে পার্সেন্টেজ দেয় না, পার্সেন্টেজ না দিলে কিন্তু প্রায় 2 মার্কস কেটে নেওয়া হয়। ঠিক আছে? এই ক্যালকুলেশন এবং ডেটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আর এই যে এক্সটার্নাল অনেক সময় জিজ্ঞাসা করে যে আমাদের দেহের নর্মাল গ্লুকোজ লেভেল কত, 90 থেকে 130 মিলি গ্রাম পার ডেসিলিটার, এটা জানবেন কিভাবে বাড়ে কিভাবে কমে, এটা জাস্ট একবার করে রিডিং,
কিভাবে আমরা গ্লুকোজ লেভেলটা লোয়ার করতে পারি, আর রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারের ভিতরে পার্থক্য। একটা রিডিউসিং ক্যাপাবিলিটি আছে, একটা নাই। একটা গুড রিডিউসিং মানে একটা ডেফিনেশন আর কি, ডেফিনেশন তো বলছি। একটা গুড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে না। আর রিডিউসিং সুগারে ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোন গ্রুপ থাকবে, নন রিডিউসিং সুগারে সেটা থাকবে না। আর ফেইলিং টেস্টে রিডিউসিং সুগার পজিটিভ টেস্ট দিবে, নন রিডিউসিং সুগার নেগেটিভ টেস্ট দিবে। উদাহরণ হিসেবে অল মনোস্যাকারাইড আর কিছু ডাইস্যাকারাইডের উদাহরণ। আর এখানে তো সুক্রোজ বা সেরিয়ালোজ এক্সাম্পল, এটা দিলেই হবে। এটাই মোটামুটি শেষ। এখন কারো কোশ্চেন থাকলে আমার কাছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমার যখন এটা ভার্সিটি ওপেন হবে তখন যোগাযোগ করতে পারেন। এর আগেও যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়। এরপরে কি ক্লাস আছে নাকি? জি স্যার। ক্লাস আছে? সকাল থেকে ক্লাস করতে জি স্যার। ও আচ্ছা, তারপরেও যদি 2-1 মিনিট নেই, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? স্যার সম্ভবত কারোই কোশ্চেন নাই স্যার। আচ্ছা, এরপরেও না বুঝতে পারলে আর যারা ফরেনার যারা আছে তাদেরকেও অ্যাডভাইস